প্রথম নায়ক নবকুমারকে দেখে তখন সে বইলা উঠছিল, পথিক তুমি পথ হারাইয়াছ। শুনছো না, এটা রোমান্টিক লাইন। আরেকটা যে তোমরা ভাব সম্প্রসারণ করছো সারা জীবন ছোটকালে, কি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। উম্মা, এটা রোমান্টিক লাইন। জি হ্যাঁ, এটাই রোমান্টিক লাইন, যেটা ভাব সম্প্রসারণ করছো। যাক, এটা পরীক্ষায় আসবে জানার জন্য আর কি। তারপর আসো বাংলা সাহিত্যে আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির, প্রথম মহিলা কবি এটা আসছিল মেডিকেলে চন্দ্রাবতী, কোন ইয়ারে জানি 9-10 আসতেছে, শীতগুলো আসতেছে, তুমি একটু দেখো সাথে। তারপর আসো হচ্ছে গিয়ে চলে যাও প্রথম জ্যোতি চিহ্ন, ওই যে আমরা যে দাড়ি কমা সেমিকলন ব্যবহার করি, কি জ্যোতি চিহ্ন কে ব্যবহার করছে? প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম সনেট বাংলা সাহিত্যে কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত। চলিত গদ্যরীতি প্রবর্তক প্রমোদ চৌধুরী। তারপর আসলে বাংলা উপন্যাসের জনক বঙ্কিম। বাংলা এই জন্য এটাকে কি বলা হয়? সাহিত্য সম্রাট। আমরা একটু পরে দেখবো যে ওনার কি এটা উপাধি, সাহিত্য সম্রাট। ওকে, কার এটা? বঙ্কিমের। উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট, দুটো আবার কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আসো এবার বাংলা সাহিত্যে বিখ্যাত উপন্যাস প্রথম উপন্যাস আছে কাজী নজরুল ইসলাম। দেখো সে তিনি 3টা উপন্যাস লিখছে, অনেকবার আসছে ডেন্টাল, অনেকবার আসছে। কি তিনটা? বাঁধনহারা, কুহিলিকা আর কি মৃত্যু খোঁজা। দেখো আমরা এখানে পড়তে পারি, দেখো মৃত্যু খোঁজার কারণে কুহিলিকা আছে, বাঁধনহারা এটা প্রথম উপন্যাস, এটা মেডিকেলে একবার আসছিল। আর মৃত্যু খোঁজা কার লেখা? এভাবে মনে হয় রিসেন্টলি 3-4 বছর আগেই ডেন্টালে প্রশ্ন আসছিল। সুবিধা আছে, 3টা, কঠিন কিছু না। তারপর আসো রবি ঠাকুর। এখানে আমি উপন্যাস যেহেতু আগে চলে আসছে, তাহলে রবি ঠাকুরের উপন্যাস আমরা দেখাই ফেলি। আসো দেখো একটা লাইন লিখছি, কি লিখছি? একটা নাম, ধর তুমি যে কোনো নাম দিতে পারো, সমস্যা নাই। তারা সাদিয়া নাম দিলাম আমরা, নাকি? হ্যাঁ, হ্যাঁ, যারা হাসতে পারে বুঝতে পারছো কাকে আমি সাদিয়া মিন করছি আর কি, তাই না? দেখো কি তোমাকে সবাই কি অনলাইনে আসো নাকি আমাদের? হ্যাঁ, কি হচ্ছে? শামিমা নৌকা, জাস্ট নর্মাল লাইনটা পড়ো, জাস্ট নর্মাল লাইন। শামিমা নৌকা ডুবি বইয়ের 4 অধ্যায়ের শেষের কবিতার ঘরে গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত পড়ে শেষ করলো। তারপরে কি বলছি যে এদিকে রাজশ্রী চতুরঙ্গ 2 বোন বউ ঠাকুরানী হাটে গিয়ে যোগাযোগ ও চোখের বালি সিনেমা দেখলো। প্রত্যেকটা আমার কি উপন্যাস, কি দেখো নৌকা ডুবি এটা সিনেমা আছে 4 অধ্যায়, শেষের কবিতা দেখলে মনে হয় কি এটা কবিতা, না এটা কি উপন্যাস। তারপরে গোড়া এসব আর ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ এটা ইন্ডিভিজুয়ালি ঘরে বাইরে। তারপরে রাজশ্রী চতুরঙ্গ 2 বোন বউ ঠাকুরের হাট, এটা প্রথম উপন্যাস ওনার, কার? রবি ঠাকুরের। যোগাযোগ চোখের বালি এটা সিনেমাও আছে, এটাও সিনেমা আছে, নৌকা ডুবিও আছে, চোখের বালিও আছে, বাকি শেষের কবিতাও আছে। মানে উপন্যাস থেকে পরে কি এগুলা কি বানাইছে? সিনেমা বানাইছে। তাহলে আমার হয়ে গেল কি? রবি ঠাকুর। আসো বঙ্কিম। চলো বঙ্কিম দেখে ফেলি আমরা। বঙ্কিমে আমরা দেখো দুর্গেশ নন্দিতার প্রথম সার্থক উপন্যাস পড়লাম। এখন আমি যে লাইনটা বলবো সেখানে আমার দুর্গেশ নন্দিনীটা অ্যাড নাই। আমরা একটা গান শুনতাম ছোটকালে, যে কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলো ভ্রমরা, তারপর কি ময়ূরে বেশেতে সাধন রাধিকা, তাই না? বলছি না? শুনছি তো নাকি? যে কি রে হাবিব, হাবিবের গান আগে খুব ফেমাস ছিল, এখন গান গায় না, তেমন শুনিও না। তারপর ঠিক সেইভাবে তোমরা বঙ্কিমে এটা পড়বা। দেখো কৃষ্ণ আইলো দেবীর কুণ্ডে নীলাল রাজা ইন্দিরা, তাহলে তারপর কি ময়ূরের বেশেতে সাধন রাধিকা, ঠিক সেভাবে সীতার বেশেতে শেখর রজনীকা। দেখো আবার কি কি আসছে? কৃষ্ণ দিয়ে কৃষ্ণকান্তের উইল, আইলো দিয়ে বা দিয়ে আনন্দমঠ, দেবী দিয়ে দেবী চৌধুরানী, কুণ্ডে দিয়ে আগে পড়ছি কপাল কুণ্ডলা, যেটা প্রথম রোমান্টিক উপন্যাস বা সার্থক রোমান্টিক উপন্যাস। মৃণাল দিয়ে মৃণালিনী, রাজা দিয়ে রাজ সিংহ, ইন্দিরা দিয়ে ইন্দিরা, সীতা দিয়ে সীতারাম, বীর দিয়ে বিষ বৃক্ষ, শেখর দিয়ে কি চন্দ্রশেখর, রজনীকা দিয়ে রজনী। এই যে উপরেও লেখা আছে আবার এখানেও লেখা আছে। তাহলে আমার হয়ে গেল কি? বঙ্কিমেরটা। আচ্ছা তারপর চলে আসো, এখানে চলে শরৎচন্দ্র, তাই না? আচ্ছা আমি এটার মধ্যে যাচ্ছি, হ্যাঁ এটার মধ্যে যাচ্ছি। শরৎচন্দ্র, শরৎচন্দ্রটা আমরা দেখি কি আছে। দেখো আমরা টেকনিকটা পড়ি, কি বলছে? শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে নিয়ে, দেখো দেবদাসকে বানালে চরিত্রহীন, দেবদাসকে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। এতে বড় দিদি মেজ দিদি পল্লী সমাজকে শেষ প্রশ্ন করে দেনা পাওনা মিটিয়ে চলে গেল। তাতে দত্তা সুভদার পরিণীতার বিন্দুর ছেলের শেষের পরিচয় পাওয়া গেল না। তোমার নিয়ে নিও পিডিএফটা। দেখো শ্রীকান্ত চরিত্রহীন দেবদাস, প্রত্যেকটা কিন্তু উপন্যাস কার? শরৎচন্দ্রের। গৃহদাহ, বড় দিদি, এটা মানে তোমরা পড়তো না ছোটকালে, মেজ দিদি, পল্লী সমাজ, শেষ প্রশ্ন, দেনা পাওনা, দত্তা, সব ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, শুভদা,
পরিণীতা, এটা সিনেমা আছে, বিন্দুর ছেলে শেষের পরিচয়। পরিণীতা সিনেমা আছে না, হিন্দিতে বানাইছে। তারপরে কি দেবদাস তো 3বার সিনেমা হয়েছে। দেবদাসকে নিয়ে বাংলায় আমাদের আমাদের বাংলাদেশে একবার হয়েছে, আর বাকি দুটায় কোথায়? ও না না, হ্যাঁ ইন্ডিয়াতে হয়েছে, কলকাতায় উত্তম কুমারের একটা, দিলীপ কুমারের একটা, শাহরুখ খানের একটা, মানে মোট 4বার হয়েছে সিনেমাটা নিয়ে দেবদাস। লাস্ট তোমার তো দেবদাস দেখছো, শাহরুখ খানেরটা দেখছো না? আসো এবার আমরা আবার চলে আসি শীতের মধ্যে। মীর মশাররফ হোসেন, আমি একটা দাগাই দেখো, বিষাদ সিন্ধু এটা পড়বো, আর বেশি পড়া লাগবে না, আমি দাগাই দিচ্ছি দেখো। বেগম রোকেয়া দরকার নাই এখানে, আমরা বেগম রোকেয়াটা পড়বো হচ্ছে কি একটু পরে। সুলতানা স্বপ্ন, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটা সাম্প্রতিক একটা ইনফরমেশন হয়েছে। শওকত ওসমান দাগাই দিছি কি কৃতদাসের হাসি, দাগানো আছে দেখো। সৈয়দ ওয়ালিউল্লাহ তোমার নিজেরাই পড়ছো। লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এটা একটা মনে হয় আমি এই দিচ্ছি দেখো। এই দেখো, চাঁদের অমাবস্যায় লাল শালু গায়ে জড়িয়ে নদী কাঁদে, তার মানে কি আসতেছে? চাঁদের অমাবস্যা আসতেছে, লাল শালু আসতেছে। তোমার নিজেরাই পড়ছো লাল শালু, তোমার পড়তেছো অলরেডি যারা বাংলা পড়তেছো। আর কি কাঁদো নদী কাঁদো, এখান থেকে আমরা বলি কাঁদো বাঙালি কাঁদো, নাকি? হুম, আচ্ছা। তারপর আসছে জসীমউদ্দিন একটা উপন্যাস কি বোবা কাহিনী, আমরা জসীমউদ্দিন কবিতা গ্রন্থটা বেশি করে পড়বো আর কি। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় জননী, দেখো আমাদের মানিক ভাই আসছে না ক্লাসে, তবে মনে রাখবা। আরেকটা ইম্পর্টেন্ট, পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি। তোমরা উপন্যাস পড়ছো 11-12-এ কি লাল সালু, আমরা আমাদের সময় পড়ছিলাম পদ্মা নদীর মাঝি। তোমরা যে মিমস বানাও, ওই যে কি বলে বাইজা কপিলা, হ্যাঁ এরকম একটা করো না, এই যে কপিলা কুবের, যে এটা হচ্ছে এই পদ্মা নদীর মাঝি। আর একটা ডায়লগে ছিল, আমারে নিয়ে যাবি মাঝি লগে, তখন কইছিল বাইজা কপিলা, হ্যাঁ ওখান থেকে তোমরা মিমস বানাও, যে ওখান থেকে আসছে এটা। কিন্তু এই যে এই পদ্মা নদীর মাঝির কি একটা ছিল হায়রে পুরুষ, আমার এখন যাবো না, অনেক আগে পড়ছি তো, হ্যাঁ এরকম আর কি ডায়লগ গুলা ছিল এই কি পদ্মা নদীর মাঝিরে। এবং এটাকে সিনেমাও বানানো হয়েছে, পদ্মা নদীর মাঝি সিনেমা বানিয়েছে গৌতম ঘোষ। আসো এবার জহির রায়হান, অবশ্যই জহির রায়হানকে একদম মানে স্টার্ট দিয়ে রাখো। হ্যাঁ যেমন আরেক ফাল্গুন আমরা আগে পড়াইছিলাম, 1000 বছর ধরে। এই যে দেখো তোমরা 9-10-এ, ক্লাস 9-এ তোমরা কি উপন্যাস পড়ছিলা? উপন্যাস কাকতারুয়া। আমরা পড়ছিলাম এই 1000 বছর ধরে। টুনি, মন্টু, আম্বিয়া, তোমরা একটা সিনেমা মনে দেখছো, ঠিক আছে? এই যে এই 1000 বছর ধরে সিনেমা হয়েছে, এটা শেষ বিকেলের মেয়ে। আরিফ ফাল্গুন, আমার কাছে মনে হয় যে আরিফ ফাল্গুনটা এবার দেখবা কোনো না কোনো ভার্সিটিতে আসবেই। কেন? ওই যে আসছে ফাল্গুন আমরা হব দ্বিগুণ, এই জন্য তোমরা এই লাইনটা এবার আন্দোলনে অনেক ইউজ করছো, এই জন্য এইটা আসতে পারে। এটা কি ভাষা আন্দোলন ভিত্তিক কি প্রথম উপন্যাস, ভুলে গেছো? হ্যাঁ পড়াইছি যে 2 নম্বর লেকচারে। তারপর আসো হচ্ছে গিয়ে শহীদুল্লাহ কায়সার সারেং বউ সংসপ্তক। এই দেখো জহির রায়হান, বলছিলাম তো তোমাদেরকে মনে হয়, জহির রায়হানের ভাইকে শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার গায়েব হয় 14ই ডিসেম্বর, যে বুদ্ধিজীবী দিবস যেদিন আমরা করি। তো এরপরে দেখো দেশ তো স্বাধীন হয়ে গেল, জানুয়ারির দিকে জহির রায়হান খোঁজ পায় তার ভাইয়ের, তাকে অনেকে ফোন করছে, তখন উনি মানে ওর ভাইকে খুঁজতে যায়, মানে শহীদুল্লাহ কাছে খুঁজতে যায়। এই যে খুঁজতে গেছে 30 জানুয়ারি 72-এ, উনি আর ফিরে আসেন নাই, ওনাকেও গায়েব করে ফেলছে। আর শহীদুল্লাহ কায়সারের মেয়েকে সৌমি কায়সার, বিপাশা না, সৌমি কায়সার ধরছে না কয়েকদিন আগে, হ্যাঁ সৌমি কায়সার নাটক করতো যে, সে সৌমি কায়সার। তারপর আসো হচ্ছে গিয়ে আখতারুজ্জামান ইলিয়াস, চিলেকোঠা সিপাই। এটা কেন? ওই যে 69-এর গণ অভ্যুত্থানের উপর লেখা। 69-এর গণ অভ্যুত্থান কেন বললাম? আমাদের তো এখন 24-এর গণ অভ্যুত্থান আছে, আজকে আমরা একটু পড়বো ওগুলা। হুমায়ুন আহমেদ সব পড়বা, কিছু করার নাই, হুমায়ুন আমরা আগে অলরেডি পড়ে ফেলছি। তারপর আসো হচ্ছে গিয়ে অদ্বৈত মল্ল বর্মন, তিতাস একটি নদীর নাম, আমরা আগের দিন পড়াইছিলাম। এটা একটা সিনেমা বানানো হয়েছিল, ডিরেক্টর কে ছিল? ঋত্বিক ঘটক, ঋত্বিক রোশন না কিন্তু আবার। তারপর আসো আনোয়ার পাশা, এটাও আমরা পড়ছি, রাইফেল রোটি আওরাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। তারপরে চলে আসো চাঁদ মিত্র বলে ফেলছি, বিভূতিভূষণ পড়বা, পথের পাঁচালী, চেষ্টা উল্টাও। সেলিনা হোসেন, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, ঘাঙ্গর নদী গ্রেনেড, এটাও আমরা আগে পড়া ফেলছিলাম। সৈয়দ শামসুল হক, নিষিদ্ধ লবান, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। নীল দংশন, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপরে হচ্ছে গিয়ে চলে আসো কবি ও কাব্যগ্রন্থ। দেখো আমি দাগাই দিছি, হ্যাঁ কাজী ইসলাম, দেখো কি অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাসে আমরা পড়ছি, ফণি মনসা, এটা আমরা ছোটকালে পড়তাম আর কি। এবার আসো রবি ঠাকুর, যেগুলো আমি দাগাই দিছি সেগুলো পড়লেই হবে, আমি আর না বললে মানে না বললে হবে। দেখো এখন এখানে কাহিনী আছে, দেখো রবি ঠাকুর
রবি ঠাকুর কি লিখছে? সঞ্চয়িতা, তাই না? একটু বড়, নামটা বড়। আর নজরুল কি লিখছে? সঞ্চিতা। কেমনে মনে রাখতে পারো? দেখো রবি ঠাকুরের নামটা বড়, তাই কি সঞ্চয়িতা কার? রবি ঠাকুরের। আর নজরুলের নামটা, যদি নজরুল নামটাও বড় আর কি, তাহলে কি সঞ্চিতা কার? নজরুলের। আচ্ছা এবার আসো জীবনানন্দ দাশ, রূপসী বাংলা, বনলতা সেন। জসীমউদ্দিন, এটাকে ছাড় মারো, অনেকবার। আমি কিন্তু জানি না মেডিকেল ডেন্টাল যারা প্রশ্ন করে তাদের না খুব পছন্দ জসীমউদ্দিন। অনেকবার আসছে জসীমউদ্দিন, 16 সালে মেডিকেলে আসছে, 20-21 দিন কি ডেন্টালেও আসছে। তাহলে আমার সবগুলাই পড়বো। কি নকশি কাতার মাঠ, সবগুলো না, ওই যে বোল্ড গুলা, নকশি কাতার মাঠ, সজন বাদিয়ার ঘাট, আর কি রাখালি, তিনটা। আবার দেখাবো না, একটু পর দেখাবো, ছবি দেখাবো না। তারপর চলে আসো শামসুর রহমান, আসাদের শার্ট। অবভিয়াসলি বলতো কোন আসাদ এটা? 1969 সালের 20 জানুয়ারিতে যে আসাদ যে মারা গেল, যখন আসাদ মারা যায়, পুলিশের গুলিতে নিহত হয়, তখন তার রক্তমাখা শার্ট নিয়ে সবাই মিছিল করছিল। সেই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে উনি কি লিখছেন? আসাদের শার্ট। তারপর চলে আসো, এদিকে দরকার নাই, নিচে দিকে চলে আসো নাটক ও নাট্যকার। কাজী নজরুল ইসলাম, যে দেখো 3টা নাটক আছে, তাই না? তাহলে আমরা একটু পিছনে চলে যাই, আমি একটু মানে এটা লেখা এসে দেখো কি লিখছি। পুতুলের বিয়েতে আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরেছিল, যে পরে না অনেকে ঝিলিমিলি ঝিলমিল করতে থাকে, তাহলে কি আসে? পুতুলের বিয়ে আসতেছে, আলেয়া আর কি ঝিলিমিলি, নাটক। তারপর আসো রবি ঠাকুরের নাটক আমরা বেশি কিছু পড়বো না, দেখো রক্ত করবি, এটা গুরুত্বপূর্ণ। ডাকঘর, কালের যাত্রা, বিসর্জন আর বসন্ত। দেখো আমি একদম বোল্ড করে দিচ্ছি, শুধু ওগুলা পড়লেই হবে, দেখা যাচ্ছে তো মনে হয় বোল্ডগুলা। তারপর আসো হচ্ছে গিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ, বহিপীর। তোমরা তো বহিপীর পড়ো নাই মনে হয় না? কি পড়ছো তোমরা? পড়ছো বহিপীর? হ্যাঁ বহিপীর তোমরা পড়ছো। হ্যাঁ আমরা পড়ছিলাম জানো কি, তোমার 9 10-এ পড়ছো না বহিপীর? আমরা পড়ছিলাম কি জানো, বলো তো? আমি আমি হিন্ট দিতে, তাই তোমরা আমাকে বলবা আনসারটা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, মুনীর চৌধুরী লেখা, কবর। আমরা পড়ছিলাম কবর। আর ওদিকে পড়ছিলাম মানে 11-12-এ তোমরা কি পড়ছো? সিরাজউদ্দৌলা। আর আমরা পড়ছি হচ্ছে গিয়ে রক্তাক্ত প্রান্তর, এটাও মুনীর চৌধুরীর। মীর মোশাররফ হোসেন, জমিদার দর্পণ, এটা ইম্পর্টেন্ট। দীনবন্ধু মিত্র, নীল দর্পণ, ওই যে নীল চাষের ওই সময় আমরা পড়ছিলাম। চলে যাও নিচের দিকে, যে সিকান্দার আবু জাফর, অবভিয়াসলি তোমরা পড়বা সিরাজউদ্দৌলা। সৈয়দ শামস ও জহির রায়হান, জহির রায়হান থাকলে এখন বাদ দিবা না, তাহলে হুমায়ুন আহমেদটা পড়বা। এসব দিন রাত্রি, বহুব্রীহি, এসব নাটক তার, বাট তার উপন্যাসগুলো গুরুত্বপূর্ণ, আমি যেন আগে এখানে বোল্ড করে দিয়েছিলাম। জহির রায়হান দেখো পরিচালনা করছে কি, দেখো জীবন থেকে নেওয়া, যেটা আমার ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সিনেমা। কাছের দেয়াল, আনোয়ারা, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, আমরা আগেই পড়ে ফেলছি। সৈয়দ শামসুল হক, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। এটাও একবার গত বছর নার্সিং এ আসছিল, সলভ করতে গিয়ে দেখছি। এবার আসো, আমরা পড়ছিলাম নিষিদ্ধ লোবান, পড়ছিলাম, দেখছো না নিষিদ্ধ লোবান? তোমরা একটা সিনেমা দেখছো গেরিলা মুভি? হ্যাঁ কেউ দেখছো? কেউ দেখো নাই? এটা অনেকদিন হয়ে গেছে। সিনেমাটাতেই আছে, জয়া আহসান আছে, গেরিলা মুভি। হ্যাঁ এই মুভিটা বানানো হয়েছে নিষিদ্ধ লোবানের থেকে নিয়ে, এই গেরিলা মুভিটা বানানো হয়েছে। দেখো এটা ইউটিউবে আছে মনে হয় গেরিলা মুভিটা। আচ্ছা এবার আসো হচ্ছে গিয়ে এদিকে এসে গল্প গ্রন্থ থেকে, গল্প গ্রন্থ কি আছে? নজরুল, দেখো দেখাই দিচ্ছে বেশি না, ব্যথার দান, নৃত্যের বেতন, আর কি পদ্ম গোখরা। আচ্ছা রবি ঠাকুর, ভিকারিনী, একটাই দেখাইছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তিবিলাস আর প্রভাবতীর সম্ভাষণ। এবার আসো বেগম রোকেয়া, যেটা ইম্পর্টেন্ট, সুলতানার স্বপ্ন। এটাকে ইংলিশ করো তো, সুলতানাস ড্রিম। আমরা একটু পরে দেখবো যে এটা একটা বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সুলতানার ড্রিম, এই জন্য আমি এটা করলাম। এবার আসো সৈয়দ মুস্তফা আলী, ও জসীমউদ্দিন, এটা দেখাও চলে মুসাফির। কারণ কেন জানি আমার কাছে মনে হয় জসীমউদ্দিন যে চলে আসে বলতে যায় না। তারপর নীলিমা ইব্রাহিম, আমি বীরাঙ্গনা বলছি, এটা আমরা আগেই পড়ছি, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। মানিকের কি আছে? অতসী মামি। জাহানারা ইমাম আমরা আগেই পড়ছি, 71-এর দিনগুলি, আর লাগবে না। আচ্ছা এবার আসো কে কাকে উৎসর্গ করছে, দুইটা পড়বো, একবার ডেন্টালে না মেডিকেলে আসছিল এটা। বসন্ত নাটকটা কে উৎসর্গ করছে? রবি ঠাকুর নজরুলকে উৎসর্গ করছে, তার মানে বসন্ত কার লেখা? রবি ঠাকুরের লেখা। আর সঞ্চিতাটা লেখছে আমি জানি নজরুল, কাকে উৎসর্গ করছে? রবি ঠাকুরকে। এই দুইটাই পড়ো। আচ্ছা মহাকাব্য ও রচয়িতা, মহাভারত পড়বো আমরা, রামায়ণ আর মেঘনাদ বধ কাব্য,
এটা তো পড়লামই, মেঘনাদবধ কাব্য কি মাইকেল মধুসূদন দত্ত। এবার কবি সাহিত্যিকের উপাধি ও ছদ্মনাম সব পড়বো না, এটা আমি আমার জন্য বানাইছিলাম, পর আমি এটা সব বইটা আমি অ্যাড করছি, এই জন্য অনেকগুলো আছে, সবগুলো লাগবে না তোমাদের জন্য, সবগুলো লাগবে না, আমি লাগাই দিচ্ছি, লেখা দাগানো আছে। আসো, নজরুল ধূমকেতু ছদ্মনাম। আমরা আগের দিন কি পড়ছিলাম, ধূমকেতু একটা কি পত্রিকা, সেটা পত্রিকার সম্পাদক কে, নজরুল। তারপর আসো হচ্ছে গিয়ে বিদ্রোহী কবি, উনি তো বিদ্রোহী কবি আমরা জানি, আমার জাতীয় কবি। তারপর আসো রবি ঠাকুর, ভানু সিংহ ঠাকুর, বললাম না এটা আসছিল, ভানু সিংহ কার ছদ্মনাম, কার, রবি ঠাকুর, আর উনি কি বিশ্বকবি। তারপর আসো বঙ্কিম, মানে তোমরা যাদেরকে পড়ে আসছো এখানে দেখবো অনেক কিছু আছে, এটা তোমরা পড়ো না, ওদের নাম কখনো পড়ো নাই। তোমার চলে আসো বঙ্কিম, দেখো তার ছদ্মনাম কি কমলাকান্ত, ওনার কাছে একটা বই আছে কমলাকান্তের জবানবন্দি মনে হয়, তোমরা পড়ো না, তোমাদের আগের ব্যাচ গুলা পড়ছে 11, যে গল্প থাকে না তো চেঞ্জ হয় তো গল্পগুলা, গদ্য পদ্যের যে চেঞ্জ হয় না, কমলাকান্ত জবানবন্দি, আমার ছোট বোনটা পড়ছিল কমলাকান্ত জবানবন্দি, ওখান থেকে কমলাকান্তটা আসতেছে। তোমাদের বিড়ালও পড়ো নাই, বিড়াল পড়ছো তোমরা পড়ো নাই, তোমাদের আগের ব্যাচ পড়ছে, তোমরা এই জন্য তোমাদের সিলেবাসে নাই, তোমাদের বইতে ছিল, তোমাদের আগের ব্যাচটা পড়ছে, তোমাদের আগে না 2 ব্যাচ আগে পড়ছে বিড়াল। তারপর সাহিত্য সম্রাট আমরা আগেই বলছি, পেজটা উল্টাও। কাজেমাল কোরাইশি কায়কোবাদ, এই যে আমরা কায়কোবাদ পড়ি না, মহাকবি কায়কোবাদ বলি আমরা, দেখো ওনার আসল নাম কি কাজেমাল কোরাইশি। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, সুনীল গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত লেখক। তারপরে শওকত ওসমান, দেখো ওনার আসল নাম শেখ আজিজুর রহমান, কিন্তু আমরা ওনাকে দেখি শওকত ওসমান নামে উনি লেখে কিন্তু। তারপর চলে আসো সুকান্ত, সরি প্রমোদ চৌধুরী বীরবল এবং কি চলিত গদ্যের জনক, এটা ইম্পর্টেন্ট। তারপর চলে আসো জমিরুদ্দিন মোল্লা, পল্লী কবির আমরা আগে জানি, পল্লী কবি জসিমউদ্দিন বলি আমরা তাকে। শরৎচন্দ্র, দেখো উনি তার বোনের নামে লিখতেন অনিলা দেবী, তার একটা মেয়ের বা মহিলার নামে ছদ্মনামে উনি লিখতেন অনিলা দেবী, এটা গুরুত্বপূর্ণ। তারপর আসো আব্দুল করিম, তার উপাধিটা দেখো কি সাহিত্য বিশারদ, এটাই পড়বা, ব্যাস আর লাগবে না, মেডিকেলের জন্য লাগবে না, মেডিকেলের জন্য লাগবে না, কমাই দিচ্ছে, একদম কমাই দিচ্ছে। ছদ্মনাম এটা শিওর বলতে পারবো না যে আসলে কেন, অনেকেই বলে যে যে কি বলে অনেকে পছন্দ করতো না, এই কারণে কি দেখতো ছদ্মনাম যে লেখার পর যে যদি কবিতা ভালো হইতো, বিখ্যাত হয়ে যেত, এরকম মেবি আর কি। আচ্ছা, বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান, আচ্ছা দেখো তাহলে আমার এটা হয়ে গেল, এটা হয়ে গেল, ওইগুলো হয়ে গেছে, সবই তো বললাম মনে হয় আমরা। দেখো এখানে বইগুলোর ছবি দেওয়া, তুমি এখান থেকেও পড়তে পারবা, কোনো সমস্যা নাই, আমার নজরুলের উপন্যাস পড়ছি, তারপর রবি ঠাকুরের উপন্যাস পড়লাম আমরা, এখানে আমার ছবি সব আছে, তুমি এখান থেকেও পড়তে পারবা, তোমার যদি মনে হয় যে এখান থেকে পলিসি হবে, এই জন্য আমি কি করি, দেখবা আমি যখন বই কিনতে চাই আমি কি করি, প্রচ্ছদ দেখি, তাই না, কি থাকে প্রচ্ছদের নাম আর কি লেখকের নাম লেখা থাকে, অনেক সময় কিন্তু এরা দেখেও কিন্তু আমার মনে রাখা যায়, যেগুলো আমি গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন দেখো আমি বীরাঙ্গনা বলছি কার, নীলিমা ইব্রাহিমের। তারপরে যে লাল সাদমানি যেটাই পড়ছো, এটা আগেও দেখাইছিলাম, রাফেল লটি অওরাত আর কি আরেক ফাল্গুন, সব গুরুত্বপূর্ণ গুলো আমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, আসো আমরা এবার এখন পড়বো আমাদের কি গুরুত্বপূর্ণ স্থান। আসো দেখো প্রথমেই আছে, দেখো আমাদের আজকে আমি খালি ব্যথাই পাইতেছি, আগে আমাদের নাম ছিল ঢাকা শহরের বা ঢাকা, তাই না, তারপর আমরা দেখো আমরা বাংলা উচ্চারণ করি কি ঢাকা, এই জন্য আমরা এই ঢাকাকে আমরা আমাদের বাংলা উচ্চারণ নিয়ে আসছি ঢাকা হিসেবে, কবে 1982 সালে। যেমন তোমাদের তুমি নিজে দেখো, আমি এখানে লিখি বরিশাল, আমরা আগে কি লিখতাম বারিশাল, কিন্তু আমি উচ্চারণ করি কিন্তু শাল, তাই না, তার মানে আমি এখন কি আনছি, এই জন্য সো এই জন্য আমার ঢাকা কিন্তু আমাদের এরকম ঢাকাতে কি আসছে, এখন ঢাকা হয়েছে। এবার আসো আমরা ঢাকা রাজধানী হয় মোট কয়বার, হ্যাঁ ঢাকা রাজধানী হয় মোট কয়বার, দেখো আমি এখানে লিখি 1610 সালে, মনে আছে কে করছিল, ইসলাম খান, যখন ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর, কি জাহাঙ্গীরের নামে, মানে কি সম্রাট জাহাঙ্গীরের নামে, তখন ঢাকা প্রথম বাংলা রাজধানী হয়। দেন হয় 1660 সালে, এটা অনেকে দেয় না বুঝছো, ওই জন্য অনেকে বলতে 4 বার বলে, না 5 বার হবে। দেন 1905 সালে ওই যে বঙ্গভঙ্গ হইলো না, তখন আমরা জানি যে ঢাকা বাংলা রাজধানী হইলো, আমরা খুশি হয়ে গেলাম। দেন 47 সালে যখন নাকি কি দুইটা দেশ ভাগ হইলো, 47, তাহলে কয়বার হইলো, 4 বার, আর অবভিয়াসলি 71-এর পর কয়বার হলো, মোট 5 বার। এবার আসো পুণ্ড্রনগর, এখান থেকে তো প্রশ্ন আসছে 22-এই আসছে, যে আমরা জানি আমাদের বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ
প্রাচীনতম নগরী, প্রাচীনতম ঐতিহাসিক স্থান সবই আমার কি পুণ্ড্র, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন বা ও যেটা বললো কি মহাস্থানগড়। ঠিক আছে, মহাস্থানগড় এটা নিয়ে অনেকবার প্রশ্নগুলা আসে। এবার দেখি আমার এই মহাস্থানগড়ে কি কি আছে। দেখো শাহ সুলতান বলখির মাজার আছে মহাস্থানগড়ে। সির পাওয়ার অফ করলে গরম লাগবে, এটাই সমস্যা। দাও 28 দিলাম। দেখো শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। তারপর দেখো মহাস্থানগড়ে আর কি কি আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার গোবিন্দ ভিটা, শিলাদেবীর ঘাট, অনেক কিছু আছে, তাই না? চলো আমরা এগুলা এখান থেকে দেখি। দেখো এটা একটা কি, দেখো গোকুল বা বেহুলার বাসর ঘর। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে, এখানে গোকুলটা আমি লিখছি মনে খুব সম্ভবত আমার এখানে, এই যে এখন এটি বেহুলার বাসর ঘর নামে পরিচিত। এটা একটা আছে যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী, তাই না? একটা কাহিনী আছে, চণ্ডীমঙ্গল না কিসের বলতো এটা, মনসা মঙ্গল, সরি মনসা মঙ্গল। এটা হচ্ছে মধ্যযুগের একটা, আমরা গুলা তোমরা কম পড়ো, আমরা বিশেষে পড়ছিলাম আর কি। হ্যাঁ, যে মনসা মঙ্গলের একটা গল্প আছে ওখান থেকে, যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যে লক্ষিন্দরকে মারবে, তাই না, মনসা দেবী সাপের দিয়ে কাটাবে, এই জন্য এমন ভাবে এ করছে যাতে কি কোনো সাপ ঢুকতে না পারে, কিন্তু এটা ফুটা থেকে গেছিল এখান থেকে, লক্ষিন্দর কিন্তু সাপে কাটে। এটা আসলে গল্প বলে, এটা মিথ, কিন্তু আসলে এটা সত্যি না আর কি। তো যাই হোক, তারপর আমরা বলি এটা কি বেহুলার বাসর ঘর বা এটা গোকুল, এটা মহাস্থান করে। দেন আমরা দেখি এই দেখো শাহ সুলতান বলখির মাজার, পড়ছো না? এই দেখো শাহ সুলতান বলখি, আমার তোলা কিন্তু, হ্যাঁ আমি গেছিলাম। এই দেখো লেখা আছে শাহ সুলতান বলখি মহিষাওয়ার। ঠিক আছে, উনি হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে এখানে কি করেন, মানে মহাস্থানগড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেন। পরশুরামের প্রাসাদটা আমি আনি নাই, এটাও ছবি আছে আমার, কিন্তু আমার আনা হয় না, এটা মানে অ্যাড করি নাই। এই দেখো আমাদের প্রাচীনতম স্থান, এরকম এরকম মানে এরকম করা আর কি। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, মানে ওয়ালের মতন, চীনের গেট ওয়ালের মতন আর কি। বাংলাদেশেও এরকম একটা আমাদের গেট ওয়াল আছে আর কি, যে রক্ষা করার জন্য আর কি। হ্যাঁ, এরকম করে দেওয়া আছে, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকে বলে ঢিবি ভাল লাগে না, হ্যাঁ না তেন। আরেকটা আমরা কি পড়লাম, দেখো এটা হচ্ছে কি গোবিন্দ ভিটা, দেখো লেখা আছে গোবিন্দ ভিটা। এই যে এই ছবিটা দেখাইলাম না, ঠিক এটার এই পাশে, রাস্তার এই পারে হচ্ছে কি আমার গোবিন্দ ভিটাটা। কারণ আমি একলা ঘুরতেছিলাম তো, যেন আমার চলা হয় না, নিজের ছবি তুলি নাই। এবার এই তুলতে গিয়ে দেখি কি জানো, মানে পুরা খালি, মানে জায়গাটা পুরা খালি, এই কোণ দিয়ে একটা কাপড় বসে আছে। আমি এমন ভাবে বসা যে আমি তার কাইটটা যে ছবিটা তুলবো, অনেক কষ্টে আমি এটা নিচ্ছি আর কি। এইটা তাই হোক, গোবিন্দ ভিটা কোথায়? মহাস্থানগড়, বগুড়াতে। যেন দেখো শিলাদেবীর ঘাট পড়লো না, এই যে রাজা পরশুরামের বোন শিলাদেবী, যখন যে তোমার হচ্ছে গিয়ে শাহ সুলতান বলখি আক্রমণ করে, তখন শিলাদেবীরা কি করে, ঘাটে এসে আত্মহত্যা করে। এটা কিন্তু বলতো কোন নদী, বলো মহাস্থানগড় কোন নদী তীরে? করতোয়া নদী। অবস্থা দেখছো কত নদী, কি অবস্থা, এটা করতোয়া নদী। দেখছো কোনো নাই, মানে পুরা অবস্থা খারাপ। দেখছো মানে এটা তো মানে করতে হবে, মানে খনন করতে হবে আর কি। আর ভাসু বিহার পরে গিয়ে দেখবা, ভাসু বিহারটা কোথায়, এটাও আমার মহাস্থানগড়, মানে কোথায়, বগুড়াতে অবস্থিত। মানে অনেক কিছু কিন্তু আমাদের মহাস্থানগড়েই আছে। আচ্ছা, এবার আবার চলে আসি, আবার বইতে চলে আসি। দেখো তাহলে আমার বগুড়া পেয়ে গেলাম। এবার উয়ারি বটেশ্বর, এটা আমি এখনো যাই নাই, এটা কি আমাদের সর্বশেষ আবিষ্কৃত কি তোমার স্থান। এবার আসো, এটা কোথায় পড়ছে, ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলায়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, সোমপুর বিহার, যে বলতে চলে আসে হয়ে যায় আমাদের সোমপুর বিহার, আমরা কি বলি এটাকে পাহাড়পুর বৌদ্ধ বিহারও বলতে থাকে, কোথায়, নওগাঁ জেলার মধ্যে পড়ছে। গেল একটা প্রশ্ন, বলো এটা কে বানাইছে, কে নির্মাণ করছে? ধর্মপাল এটাকে নির্মাণ করছেন। বলো ধর্মপাল কোন বংশের শাসক ছিলেন? এবং উনি পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তাহলে সোমপুর বিহার হয়ে গেলে, অনেক কিছু লেখা আছে, সবকিছু পড়াবার আমি বললাম সেটা পড়লেই হবে। তারপর ঢাকা রাজধানী হয়েছে, এটা বলে ফেলছি একটু আগে, আর বললাম না। আসো, ছোট কাটরা বড় কাটরা কে নির্মাণ করেন? এটা আমার একটু পরেই মনে আছে, একটু উল্টাপাল্টা হয়ে আছে মনে হয় না আমার এখানে। আচ্ছা, পরে দেখাবো না ছবিগুলা। ছোট কাটরা বড় কাটরা দুইটাই আমার ঢাকার চকবাজারে। একটা নির্মাণ করছে কে, শাহ সুজা, আর একটা নির্মাণ করছে কে, শায়েস্তা খান। ছোটটা নির্মাণ করছে শায়েস্তা খান, বড়টা কে করছে, শাহ সুজা। বলো শাহ সুজা কার ছেলে? বুঝলে গেছো, শায়েস্তা খানের ছেলে। 4 জন ছেলে ছিল, একটা শাহজাহানের কে দারা শিকো, মুরাদ, সুজা, আওরঙ্গজেব। এটা কয় শাহ সুজা একটা সময় আমাদের এই ঢাকার কি ছিল, সুবেদার ছিল, তখন ওই এই কাজগুলা করছে। আচ্ছা, এবার গেল হোসেনি দালান বা ইমামবাড়া, এটা কোথায়, পুরান ঢাকা, এটা শিয়াদের উপাসনালয়।
এটা কে নির্মাণ করছে? মীর মুরাদ নির্মাণ করছে সম্রাট শাহজাহানের আমলে। লালবাগের কেল্লা, লালবাগের কেল্লা কোথায়? ঢাকার লালবাগে। কই গেল লালবাগ কেল্লা? দেখো লালবাগ কেল্লা, খেয়াল করে দেখো আমি দুইটা পাশাপাশি রাখছি, একটা বলছি লালবাগের কেল্লা ঢাকার লালবাগে, যেটা আগের নাম কি ছিল দেখো লেখা আছে কেল্লা আওরঙ্গাবাদ, মানে আওরঙ্গজেবের সময়, কি বলি আমি, আওরঙ্গজেবের সময় তার ছেলে শাহজাদা আজম এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু শেষ করে কে? শায়েস্তা খান। তো যদি প্রশ্ন আসে যে লালবাগ কেল্লা কে নির্মাণ করেন, এই আমার দিকে তাকাও, খালি ওদিকে আমার কোনো ছবি নাই, হ্যাঁ, লালবাগের কেল্লা কে নির্মাণ করেন যদি প্রশ্ন আসে, দেখবা অলওয়েজ কি থাকে? শায়েস্তা খান থাকে। কি দেখাবা? শায়েস্তা খান দেখাবা। আমি কি বললাম? লালবাগের কেল্লার আগে নাম কি ছিল? কেল্লা আওরঙ্গাবাদ বা আওরঙ্গাবাদ দুর্গ, কারণ যে আওরঙ্গজেবের সময় করছে। এখন আমরা নামটাকে চেঞ্জ করে কি দিছি? লালবাগের কেল্লা, কারণ জায়গাটা কোথায়? আমার ঢাকার লালবাগে। এটা আমারই তোলা, হ্যাঁ, তোমরা যারা ঢাকা গেলে এটা দেখে এসো। গেল আবার লালবাগের কেল্লা, দেখো বিল আছে কি? লাল কেল্লা, যেটাকে আমরা ইংলিশে বলি কি? রেড ফোর্ট। কি বলি? রেড ফোর্ট। কোথায় এটা? দিল্লি। এটাও নির্মাণ করছে দেখো সম্রাট শাহজাহান। খেয়াল করে দেখবা মুঘল স্ট্রাকচার গুলো বিশাল বিশাল, কিন্তু দেখো বিল আছে, অনেক কিছু বিল আছে। হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখবো, এটা কিন্তু একজনের কবর সমাধি, একটু পরে আমরা পড়বো, ঠিক আছে, একটু পরে আমরা পড়বো। এবার আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল এটা আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে, আমি দিছি কিনা এখান থেকে তো উল্টা পাল্টা করে আসছে আমার। এই দেখো বড় কাটরা ছোট কাটরা দেখছো, একটা নির্মাণ করছে শাহ সুজা, একটা নির্মাণ করছে কি? শায়েস্তা খান। ভেঙে গেছে, কিছু নাই এখন আর কি। আচ্ছা, এটা পরে দেখাইতেছে, আমি তোমাকে দেখাতে চাচ্ছিলাম, কই গেল, উল্টা পাল্টা হয়ে আসছে আমার। এই যে আহসান মঞ্জিল পুরান ঢাকাতে, হ্যাঁ, এটা আমার বুড়িগঙ্গা নদীর তীরে। এই যে আমরা যখন আগে যখন এতে আসতাম, কি বলে, লঞ্চে, তখন তো আমার এই কি বুড়িগঙ্গা নদীর তীরে আসতাম না, সদরঘাটের ওখানে আমার এই যে আহসান মঞ্জিল। কে নির্মাণ করছে? সেটা হচ্ছে গিয়ে নবাব আব্দুল গনি, তার ছেলে আহসানুল্লাহর নামে এই কি আহসান মঞ্জিল। আহসানুল্লাহ তার নামে আমাদের বুয়েটের নাম ছিল, এত বুয়েট, আগে ছিল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখান থেকে পরে নাম হইলো ইপুয়েট। কেন? ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ কি টেকনোলজি, পরে গিয়ে বুয়েট হইলো। হ্যাঁ, এখনো কিন্তু আমাদের একটা হলের নাম আহসানুল্লাহ হল আছে, আমরা এটাকে বলি আউলা। আহসানুল্লাহ কঠিন লাগে না, যেন কি আউলা, কোথেকে আসছে আউলা, মানে কি আহসানুল্লাহ হলের পোলাপাইন আর কি। হ্যাঁ, এখনো নামটা আছে। কেন? এই যে অস্ট, ওই যে প্রাইভেট যেটা, ওটাও কি নাম? আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ওই যে দেখো এই আহসানুল্লাহ, মানে কি এই আহসানুল্লাহ নাম থেকে, ঠিক আছে, আহসান মঞ্জিলের এই আহসানুল্লাহ। এবার আসো তাজহাট জমিদার বাড়ি, পর দেখাবো না ছবিগুলো, রংপুরে, এটুকু পড়লে হবে, এটুকু পড়বা, আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, অবস্থানগুলো পড়বা আর কি। সোনারগাঁও, এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। আমরা জানি এই সোনারগাঁতে আমার কি আছে, এই যে এখানে মানে পিছু ছিল, চলে যাই আমরা। পানাম নগরী কোথায়? সোনারগাঁতে অবস্থিত, পানাম সিটি বা পানাম নগরী। এবং আমি জানি সোনারগাঁতে আরেকটা কি আছে বলতো দেখি, জাদুঘর, কি নাম? জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, যেটা আমরা আজকে দেখাই নাই, আগের দিন দেখাইছি না, আগের দিন দেখাইছিলাম। এবার আরেকটা আছে দেখো, পাঁচ বিবির বাজার, এটা কোথায়? তোমার সোনারগাঁতে অবস্থিত। আসো, লাল কেল্লা বলে ফেলছি। উত্তরা গণভবন কোথায় পড়ছে? নাটোর জেলায়। এই দেখো উত্তরা গণভবন, আমরা আগে ছিল নাকি? না, আগে ছিল না, সামনে, এটা উল্টাপাল্টা হয়ে গেছে। ওই যে উত্তরা গণভবন কোথায়? নাটোর জেলায় অবস্থিত। এটুকু পড়লেই হবে, আর বেশি কিছু পড়া লাগবে না। আচ্ছা, বিখ্যাত সুফি শাহ মখদুমের মাজার কোথায়? রাজশাহীতে। কিভাবে মনে রাখবা? রাজশাহীর এয়ারপোর্টের নাম শাহ মখদুম এয়ারপোর্ট, তাহলে এভাবে মনে রাখবা। আচ্ছা, ৬০ গম্বুজ মসজিদ বলো কোথায়? বাগেরহাটে। বলো আমাদের কোন টাকাতে ৬০ গম্বুজ মসজিদ আছে? কোন টাকায়? টাকায়, টাকায়। আগের দিন দেখাইছি 2 টাকায়। ভুলে গেল না? হায় হায়, বাড়ি করো তো। 20 টাকা কার কাছে আছে? 20 টাকা কার কাছে আছে? বাই করো। আমার তো মানে নিচে ব্যাগের মধ্যে 20 টাকার নোটে আমার ৬০ গম্বুজ মসজিদ। ভুলে গেল? আগের দিন না পড়াইছি। আচ্ছা, তোমাদের তো হাতের মধ্যে আছে না, মানে পকেটের মধ্যে আছে টাকা, তারপরে কেন ভুলো? তুমি দেখবা, তোমার তো মুখস্থ করা লাগবে না। তাহলে এই ৬০ গম্বুজের মসজিদ কোথায়? আমাদের 20 টাকার নোটে আছে। দেখো ৬০ গম্বুজ মসজিদ কোথায়? এটা বাগেরহাটে। কে নির্মাণ করেন? হ্যাঁ, উলুগ খান জাহান আলী, বাগেরহাটে। আচ্ছা, গম্বুজ কয়টা? দেখো গম্বুজ কয়টা, দেখো মাঝখানে 77, মাঝখানে 77, চারদিকে 4টা মিনারে 4টা গম্বুজ, তার মানে কয়টা হবে? 81টা।
77 না, কটা হবে 81। ওকে, তাহলে 7 গম্বুজ হয়ে গেল। আসো আবার 7, খেয়াল করো 7, শুধু 7। দেখো 7 গম্বুজ, কিন্তু আমরা বলি মেইনলি দেখো 3টা গম্বুজ। দেখো দেখো মেইনলি দেখো 1টা 2টা, এটা একটু ব্ল্যাক দেই নাহলে আবার দেখা যাচ্ছে না। দেখো যে 1টা 2টা 3টা গম্বুজ, কিন্তু ওই চারদিকে 4টা মিনারের 4টা গম্বুজ আছে। এই একটা মিনার দেখো 4, এই যে ওই পাশে একটা আছে দেখা যাচ্ছে না, 5 6 7, তাহলে কটা হয় 7টা। এই জন্য আমরা বলি 7 গম্বুজ মসজিদ, ঢাকার মোহাম্মদপুরে। এটাও নির্মাণ করে কে? শায়েস্তা খান। ঠিক আছে, আসে এবার ছোট সোনা মসজিদ কোথায়? এটা চাঁপাই নবাবগঞ্জ, ওই যে আমরা পড়ছিলাম আগে। হ্যাঁ, এবং বড় সোনা মসজিদ ওই পারে, মানে কোথায়? ভারতে পড়ছে ওটা। তারপরে বাংলাদেশ সবচেয়ে বড় 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ কোনটা, যেটা মেডিকেলে আসছিল? দেখো কোথায়? রণবিজয়পুর মসজিদ। কোথায় এটা? বাগেরহাটে। একটু পরে আস ছবি দেখবো না আমরা, আর উল্টা পাল্টা হয়ে আছে তো। বলো কুসুম্বা মসজিদ কোথায়? নওগাঁয়। বলো কুসুম্বা মসজিদের ছবি আমাদের কোন টাকায়? কোথায়? নতুন 5 টাকা। এখন কেন বলতে নতুন 5 টাকা? কারণ আমাদের অনেক আগের টাকায় 5 টাকাটা বাংলাদেশ ব্যাংক বের করতো, ওটা আবার আলাদা ছিল। আসো বাঘা মসজিদ কোথায়? এটা রাজশাহীতে। তারা মসজিদ, বলো কেন বলা তারা মসজিদ? দেখছো কিটা কি দেওয়া? দেখো এরকম তারা খচিত, দেখছো এরকম তারা খচিত। এই যে এখানে এরকম তারা মসজিদ দেখবা, এরকম তারা দেওয়া আছে। এই আমি কি করতেছি, তারা তো এইভাবে না, যাই হোক, মানে এখানে তারা দিয়ে এটা তারা মসজিদ বলা হয়। ঢাকার পুরান ঢাকা, এটা আরমানি টোলাতে। এটা মির্জা আহমেদ জান বানাইছে, অথবা মির্জা গোলাম পীর। বলো আমাদের কোন টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া? 100 টাকা। বাইর করলে বুঝতে পারবো 100 টাকা নোটে আমরা কি আছে, তারা মসজিদের ছবি দেওয়া আছে। আসো হচ্ছে গিয়ে কান্তজির মন্দির। কান্তজির মন্দির কোথায়? দিনাজপুরে। দেখছো আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যায়? এটা পিছনের এটাই আমার কি কান্তজির মন্দির, দিনাজপুর। আমি যখন প্রথম গেছি আমি দিনাজপুরে ক্লাস নেওয়ার জন্য, যেমন আমি যখন প্রথম আসছি বরিশালে ক্লাস নেওয়ার জন্য 16 সালে। তোমরা কি কোন ক্লাস ছিল তখন? 16 সালে তো নিচতলায় ক্লাস দিচ্ছে, নিচতলায়। হ্যাঁ, এই এরকম দুপুরে মানে বিকালে ক্লাস শেষ হইলো, কারণ আমার তো ফার্স্ট দেখা মাঝের সাথে, ফার্স্ট আর কি। তার আগে তো হচ্ছে কি আমার তো স্টুডেন্ট ছিল তো, আতিক তাতিক সাথে দেখা হয়েছে আগেই। আমরা ক্লাসটা শেষ করে একদম বিকালের দিকে আমরা ওই যে কি জানি মাহিন্দ্রা নিয়ে চলে গেলাম। তোমাদের এখানে কি সুন্দর গুটিয়া মসজিদ, 30 গড় গেছি। হ্যাঁ হ্যাঁ 30 গড় গেছি। হ্যাঁ আমি বলতে প্রথমে গেছি দূরেরটা। কোথায়? দূরে, দূরে নয়টা একটু গুটিয়া মসজিদ দূরে। এমন গেছি দিনের বেলাও দেখছি, আবার কি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় যে আলো লাইটিংটা খুবই সুন্দর। আমার মোবাইলে ছবিগুলো নাই। হ্যাঁ আমি দুটোই তুলছি, সন্ধ্যাটাও তুলছি, আবার কি বিকালেরটাও তুলছি। সন্ধ্যার পর খুব সুন্দর হয়। পরে ওগুলা ঘুরে দেন তোমাদের 30 গড়া এসে আমরা গান বাজনা করছি। 16 সালের কথা এটা। আসো আমরা কোথায় ছিলাম? কান্তজির মন্দির। ইবনে বতুতা আমরা আগেই বলে ফেলছি। আচ্ছা এবার শোলাকিয়া ঈদগাহ মাঠ। দেখো তো কি কোথায় এটা? শোলাকিয়া ঈদগাহ মাঠ, এটা হয়ে গেল। দেখো একটু শুনো, শোলাকিয়া ঈদগাহ মাঠ আমাদের আগে ঈদের বৃহত্তম জামাত হইতো, বাট গত কয়েক বছর ধরে দিনাজপুরের গোরের শহীদ বড় ময়দান, এই যে ওই দেখো গোরের শহীদ বড় ময়দান, এই দিনাজপুরে আমার ঈদের বৃহত্তম জামাত হয়। এই প্রশ্নটা কি পরিবর্তনশীল, মানে ঈদের সময় জানা যায় এই বছর কোথায় হয়েছে, এখন কি জানতে পারবো ঈদ ঈদ না, এটা আমার ঈদের সময় জানতে পারবো। তো আপাতত আমরা কি বলবো, দুইটাই পরে রাখবো। এখন তুমি বললো না যে কি ব্যাপার এখানে মানুষ নাই কেন, আমি কি ঈদের দিন গেছি? এটা আমার ক্লাস টাইমে যাওয়া, এই জন্য আমি পুরা ময়দানটা ছবি তোলা যায় না, যতটুকু পারি ছবিটা তুলছিলাম। এটা আছে কোথায়? দিনাজপুরে। বিশাল ময়দান, মানে এখান থেকে শুরু করে পুরা একদম অনেক বড় মাঠের, মানে কি মানুষজন হয় অনেক দূর পর্যন্ত চলে যায় আর কি। যেন বলা হয় কি সবচেয়ে বড় এখন কোথায় হয়? এই গৌরের সহিত বড় ময়দান। রিসেন্টলি ধরো কত 5-6 বছর ধরে আমার এখানেই হয় ঈদের বৃহত্তম জামাত। এটা আমার এখানে লেখা নাই, এটা আমি বড় ময়দানটা আমার এখানে দেই নাই। আচ্ছা ঈদরাগপুর দুর্গ কোথায়? এটা মুন্সিগঞ্জে। জাস্ট অবস্থান পড়বা, ভিতরে অনেক কিছু লেখা থাকে, এগুলো পড়া লাগবে না। ঢাকেশ্বরী মন্দির আমরা জানি এটা কি আমার জাতীয় মন্দির, বল্লাল সাহেব নির্মাণ করেন। ঢাকা শহরের নাম এই ঢাকেশ্বরী মন্দির থেকেই আসছে। দেখাবো, সব ছবি আছে আমার কাছে। 3 নেতার মাজার, আমাদের যে 3 নেতা আছে তার মাজার, আসলে মাজার বলা উচিত না, সমাধি বলি বা কবর বলি, আমরা এটা মাজার বানাই দিই। হ্যাঁ আমার মুগ্ধ চলে আসে, কারণ লেখা থাকে তো এই জন্য, কেন আমার কাছে মনে হয় না মাজার বলা উচিত, তুমি কবর বলো বা সমাধি বলো। কে কে আসছে আমার এই 3 নেতার এখানে কবরে? কে কে?
এই রাফি সাউন্ড ঠিক হয় নাই। তিন নম্বর মাজার কে, সরি মাজার বলবো না, কবর বা সমাধি বলবো, সেটা হচ্ছে শেরেবাগ একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, আর ও যে খাজা নাজিমউদ্দিন, যেটা আমার অপছন্দ, খাজা নাজিমউদ্দিন। তিনজনের কবর কোথায়? এই তিন নেতার কবরে, এই তিনজনের। এইটা আমাদের দোল চত্বর, ঢাকা ভার্সিটির দোল চত্বরের ওইখানে। এটার অপোজিটে আমার ঢাকা গেটটা, একটু পরে ঢাকা গেটটা গত বছর পরীক্ষা আসছিল। ময়নামতি দেখো কি কি আছে, শালবন বিহার আছে, ভোজ বিহার আছে, লালমাই পা, ইটা খোলা মোড়া, অনেক কিছু আছে। চলো দেখি তো আমরা কি কি দেখতেছিলাম। এটা হয়ে গেছে তাই না? দেখো এই যে ইটা খোলা মোড়া কোথায়? ময়নামতি, কুমিল্লা। রামসাগর দিকে মনে কোথাও আছে, দেখবো এটা কোথাও আমার দিনাজপুরে। ওকে, এবার আসো আরেকটা কি, শালবন বিহার। এটা একটা স্টুডেন্ট, 14 ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, বিয়ে করে ফেলছে, ক্লাস খেলার নাই মাইয়া না, হ্যাঁ। কারণ আমি এই ছবি দেখার পর, যখন আমি দেখাইতাম কোচিং এ, কত মানুষ যে নকে যে নক করছিল ওই সময় পর, আপু আপনি আমার কি ছবি দেখাচ্ছেন, সবাই আমাকে নক করে বেড়ায়, হ্যাঁ। ঠিক আছে, এখন যেমন আমার গেলে তোমাদের আতিক ভাই যেমন আমার স্টুডেন্ট না, 15 বছর, ও 14 বছর স্টুডেন্ট, ও কুমিল্লাতে পড়ছে। আচ্ছা, এবার আমার ঠিক আছে না? আচ্ছা দেখো এই যে পিছনে সবই যে দিল্লির মতন, জানো এটাই কি আমার শালবন বিহার। এটা কোথায়? কুমিল্লা। এটা মানে 15 বা 16 সালের ছবি, কারণ আমার চিকন চিকন ছিলাম আর কি আমি। আচ্ছা, তারপর আসো ময়নামতি হয়ে গেল। আসো তোমার অতীশ দীপঙ্করটা পড়ো। উনি কোথায় জন্মাইছে? মুন্সিগঞ্জ জেলার বজ্র যোগিনী গ্রামে উনি জন্মাইছেন। এবার বগালে কোথায়? বান্দরবান, আগে দেখাইছি, যেন দেখাইলাম না আজকে। তারপর আসো ঢাকা গেট কে নির্মাণ করেন? এই তো দেখো, এই যে যারা আগেবার আসছিল, মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। আচ্ছা, কোথায়? বাংলা একাডেমির সামনে। আচ্ছা, মীর জুমলা কামান, দেখো মীর জুমলা একটা কামান ইউজ করছিল আসামের যুদ্ধে। সেই মীর জুমলা কামানকে বলা হয় বিবি মরিয়ম কামান। দেখি তো আছে তোমার এখানে, তো মনে হয়, দাঁড়াও এটা একটু পরে দেখতেছি আমরা। এই দেখো ইদ্রাকপুর দুর্গ, মুন্সিগঞ্জে 3 নেতার মাজার। মাজার বলা উচিত না, এই যে 3 জনের কবর এখানে, হ্যাঁ। ঠিক এখানে আমার ঢাকা গেটটা, যে এটা ঠিক এই পাশে আমার ঢাকা গেটটার অবস্থান। এত হসির দালান বসছি পুরান ঢাকায়, রংপুর বিজয়পুর মসজিদ, খুব সুন্দর ছবি তুলছে, আমি তুলি না, এটা ইন্টারনেট থেকে নিয়েছি। দেখো একটা ছেলে দাঁড়ায় আসছে, দেখো এক গম্বুজ, দেখছো, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, রণ বিজয়পুর মসজিদ, বাগেরহাট। তার মানে 7 গম্বুজ মসজিদের ওই লাইনে নাকি। আমি এখনো যাই নাই, মানে ছোটকালে গেছিলাম বাগেরহাটে, এখন মনে নাই, আবার যাওয়ার ইচ্ছা আছে। এখন আসার মধ্যে দেখাই পেয়েছিলাম আমরা। এই দেখো ছোট সোনা মসজিদ কোথায়? আমরা বললাম চাঁপাইনবাবগঞ্জে। এই যে এটা কবর, বলতো কার? আমরা জানি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে, বীরশ্রেষ্ঠ। এটা হচ্ছে বড় সোনা মসজিদ, এটা হচ্ছে ভারতের সাইডে। বড় দেখো পার্থক্যটা কি, ওটা ছোট থেকে ছোট বলা হচ্ছে, এটা বড় তাই বড় সোনা মসজিদ বলা হচ্ছে। এ দেখো এটা দায়ী আছে কি, দেখো বজরা শাহী মসজিদ নোয়াখালীতে, যে তোমরা যে রোকিয়ার বজরা বাজার, কি কি জানি নাটক, ব্যাচেলর পয়েন্ট, হ্যাঁ, ওই সেই বজরা বাজার আর কি, ওখানে আর কি আমার এই মসজিদটা। এই যে দেখো আত্মীয় মসজিদ টাঙ্গালের কুসুমা মসজিদ, এটা আমার তোলা না ভাই, আমার খুব শখ এভাবে তুলবো। দেখো 5 টাকার নোট সামনে নিয়ে, কি কার সামনে তোলা? তোমার কুসুমা মসজিদের সামনে তোলা। এই দেখো, এই যে বললাম, বলতে চলে আসছে। দেখো এই যে গেটটা এখন সুন্দর করছে, বুঝছো, এই গেটটা সুন্দর করছে। এই জন্য এই বছর তো পরীক্ষা হলো 23 ব্যাচে, তাই না? 23 পরীক্ষা হলো না, ফেব্রুয়ারিতে না পরীক্ষা হলো, তখন আমি জানুয়ারিতে এই গেটটা উদ্বোধন করছে, বুঝছো, উদ্বোধন না সরি মানে রেনোভেশন করছে। আগে তো ছিল, গেটটাকে সুন্দরভাবে করছে, করে এটাকে এই যে কামানটাই সেই মীর জুমলার কামান। এটাকে আরেকটা নাম আছে বিবি মরিয়ম কামান। কি নাম? বিবি মরিয়ম। বীর জুমলা এটা ব্যবহার করছিল আসামের যুদ্ধে। এই কামান, শোনো, এই কামানটা আগে ছিল আমাদের ওসমানী উদ্যানে। এটা আমাদের সচিবালয়ের সামনে একটা উদ্যান আছে, ওসমানী উদ্যান, তার সামনে ছিল। পরে করছে কি, যেহেতু একই একই মানুষ ব্যবহার করছে, এই জন্য করছে কি, ওরা ওসমানী উদ্যান থেকে নিয়ে এখানে শিফট করছে। তার মানে এটাই সে আমার কি, মীর জুমলার কামান। তাহলে বর্তমানে এরা অবস্থান কোথায়? ঢাকা গেটের সামনে বা বাংলা একাডেমির সামনেও বলা যাবে। এখন যদি ওসমানী উদ্যান দিলে কিন্তু হবে না, যদি কোথাও দেখো ওসমানী উদ্যান কেটে দিও, হ্যাঁ, ওটা আমার খেয়াল নাই ঠিক করার জন্য। বর্তমানে আমার, তার মানে এটা বেশি দিন হয় নাই, এটা কত জানুয়ারি মাসে সেট আপ করছে, তার মানে এখন কি নভেম্বর মাস, ধরো অ্যারাউন্ড 10 মাস হয়েছে, বেশি দিন হয় না। এর আগে আমার ওসমানী উদ্যানে ছিল, এখন আমার কোথায়? এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, এবার চলে ঢাকা গেট পড়লাম আমরা। বাংলাদেশে 2টা কমনওয়েলথ সমাধি রয়েছে, কি চট্টগ্রাম আর কুমিল্লা। কমনওয়েলথ সমাধি মানে কি বলতে পারবা? এই যে বলতে চলে আসছে। কমনওয়েলথ সমাধি হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ হয়েছিল, তোমাদের ইন্টারন্যাশনাল পড়ানো তো, ইউর কম একটু আয়ত্তে।
তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন যুদ্ধ হয় তখন হচ্ছে কি আমাদের মায়ানমারের সাইডেও যুদ্ধ হয়েছিল, তখন অনেক সৈন্য মারা গেছে, এত সৈন্য মারা গেছে, তাদের কবর কিন্তু বিভিন্ন দেশে দেওয়া হয়েছে। এটাকে বলি আমরা ইংলিশে তোমার হচ্ছে গিয়ে সিমেট্রি, ওয়ার সিমেট্রি বলি, বাংলা আমরা বলি কমনওয়েলথ সমাধি। বাংলাদেশে দুইটা আছে, এখানে সব সৈন্যদের কবর, খ্রিস্টান, ঠিক আছে। এটা দেখো দেখো ক্রস দেওয়া আছে, তো ক্রস দেওয়া আছে। এটা আমাদের কুমিল্লাতে, ঠিক আছে। ভিতরে ঢুকতে আমি অনেকবার ঢুকছি ভিতরে, বাট লাস্ট টাইম যখন গেছি ঈদের পরের দিন গেছিলাম তো বন্ধ ছিল, এই জন্য বাইরে থেকে ছবিটা তুলছি। এবং লেখা আছে জানো কি এখানে, ছেলে মেয়ে একসাথে প্রবেশ নিষেধ, মানে কাপড় ঢুকতে পারবে না আর কি। আচ্ছা আমি যদি ইন্ডিভিজুয়ালি যাই, দেখো তুমি একজন আলাদা গেলা, আরেকজন আলাদা ভাবে গেল, ছেলে মেয়ে, ধর ভিতরে গিয়ে যদি বসে থাকে। যাই হোক, আর এটা কোথায়, চট্টগ্রামে। দেখছো ওই যেটা হচ্ছে ক্রস, তাই না? আমরা জানি যে এটি খ্রিস্টানরা কিন্তু এটা ক্রুশ কি বলে, এটা ক্রস বলে নাকি কি বলে, ক্রুশ বলে না কি বলে, তাহলে এটা ব্যবহার করে। এই জন্য দেখবো এই জন্যই ওদের ওখানে দেওয়া আছে যে এটা এখানে দেখো, এই যে এই দূর থেকে দেখা যাচ্ছে না, দূর থেকে তুলছি তো, এই যে সব কবর, এবং এখানে সবার সব সৈন্যদের নাম দেওয়া আছে, কোন দেশে সব দেওয়া আছে, কবে মারা গেছে না শিওর না, কিন্তু এপিটাফ বলি আমরা ওটাকে, তাই না? যে সবকিছু লেখা আছে। এটা যদি কখনো যাও এটা ঘুরে এসে ভালো লাগবে। আমাদের তো ছোট, আমি সবচেয়ে বড়টা গেছিলাম ফিলিপাইনে, বিশাল, আয় হায় শেষ হয় না, এত এত বড় জায়গা মিলে। অবভিয়াসলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন তো অনেক মানুষ মারা গেছে, এই জন্য ফিলিপাইনে অনেক বড়, আমাদের কাছে ছোট, বেশি না। ফিলিপাইনে মানে হাঁটতেছি, কিরে শেষই হয় না, শেষই হয় না, খালি এরকম নাম, এই যে যেরকম এরকম চার কোণে করে দেওয়া আছে, চার কোণা করে বক্স করে দেওয়া আছে, নাম লেখা আছে। তোমার এপিটাফ বলি আমরা এটাকে। আমার এটা যেন কই কই রাখলাম। আচ্ছা এবার আসো, পুঠিয়া মন্দির কোথায়, রাজশাহী জেলায়। আচ্ছা প্রাচীন বৌদ্ধ বিহার দাগায় নাও, সীতাকোট বিহার, সোমপুর বিহার, শালবন, আর ভাসু বিহার বা বসু বিহার, মহাস্থানগড়। ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস গেছে, সেটা আমি এখন এখানে বলে দিই, দাঁড়াও পিছনে চলে যাই আমি একটু, এটা আমার পিছনে মিস হয়েছে, এখানে আছে তোমার পাবা, তুমি এখানে শুনো একটু, হ্যাঁ। এই যে আমরা বললাম না লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা নির্মাণ করছে কে, শায়েস্তা খান, বা শুরু করছিল কে, শাহজাদা আজম। শাহজাদা আজম কে ছিল, আমি কি বললাম, আওরঙ্গজেবের পোলা ছেলে। এই আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজমের সাথে তোমার হচ্ছে গিয়ে বাগদত্তা, মানে কি যে কি কি বলে তোমরা, যে এঙ্গেজমেন্ট হয়েছিল আর কি, কার, শায়েস্তা খানের কন্যা পরি বিবি, ও স্ত্রী তো মনে ছিল, মনে হয় পরি বিবির স্ত্রী পরি বিবি ছিল কার, ওই শাহজাদা আজমের স্ত্রী। আর পরি বিবি কে ছিল, শায়েস্তা খানের কন্যা। এই পরি বিবি মারা যাওয়ার পর এই লালবাগ কেল্লায় তাকে কি দেওয়া হয়েছে, কবর। এই জন্য আমরা বলি পরি বিবির সমাধি কোথায়, লালবাগ কেল্লায়। এই যে পরি বিবির সমাধি দেখতে পাচ্ছ, এই যেটা যেটা আমি দূর থেকে দেখাইছিলাম লালবাগ কেল্লার এই ছবিটাই, এখন দেখো কাছ থেকে দেখো, আমি পরে জানলা দিয়ে দিয়ে তুলছিলাম ছবি, দেখো পরি বিবির সমাধি লেখা আছে, দেখো দেখা যাচ্ছে, এই যে পরি বিবির সমাধি এখানে লেখা আছে, শায়েস্তা খানের কন্যা। আর পরি বিবির আসল নাম কি, কে বলতে পারবা? এই যে ইরান দুখত আছে, আমি মানে মানে এ হয়ে গেছে, লালবাগ কেল্লার মধ্যে মানে লেখা আছে, ওগুলো একটু পরে দেখলেই খুঁজে পাবা। তাহলে এটা প্রশ্ন আছে, পরিবিবির সমাধি কোথায়, লালবাগ কেল্লায়। বা পরিবিবির আসল নাম কি, ইরান দুখ। অথবা বলতে পারে পরিবিবি কে ছিলেন, শায়েস্তা খানের কন্যা। আর এটা কি বললাম, শাহজাদা আজমের স্ত্রী, এটা কমই আসে, পরিবিবির কে মানে শায়েস্তা খানের কন্যা, এটাই বেশিরভাগ সময় আসে। তাহলে আমরা মোটামুটি আমার মনে হয় যে সবগুলো অবস্থান দেখে ফেলছি, তাই না? আর কোনো বাদ পড়ছে, সবই মনে হয় দেখে ফেলছি আমরা, তাই না? কোনটা বাদ যায় নাই, দেখি তো একটু ব্যাকে যায় দেখি, না সবই দেখানো হয়ে গেছে, সবই দেখানো হয়ে গেছে, তাই না? কোনো বাদ গেছে না, সব দেখানো হয়েছে। তাহলে এইগুলো আমাদের অবস্থান, এই ছবি দেখে বুঝতে পারবা, ইজি হবে আর কি। এটা ইম্পর্টেন্ট, গত বছরও আসছিল, এটাও দেখাই ফেলছি। এই দেখো তাজহাট জমিদার বাড়ি, এটাকে বললাম না, দেখো রংপুরে, আমার পিছনে দেখতে পাচ্ছো, এটাই তাজহাট কি জমিদার বাড়ি, রংপুরে। আর বাঘা মসজিদ কোথায়, রাজশাহীতে, যেগুলো আমি নাই বুঝবা যে আমি এখনো যাই নাই। এই দেখো এটা আমার তোলা, ঢাকেশ্বরী মন্দিরে পুরাপুরি, আমি ভিতরে ঢোকার পর পুরাপুরি ছবিটা তুলতে পারছিলাম। আমাদের কোথায়, ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের ওই রোডটার নামই ঢাকেশ্বরী রোড, বইটার কাছাকাছি, বা লালবাগ কেল্লার একটু আগেই আমার এই ঢাকেশ্বরী মন্দিরটা। নজরুল মঞ্চ, এটা আমার লেখা নাই, এটা হচ্ছে বাংলা একাডেমির ভিতরে আমার নজরুলের মূর্তি আছে, হ্যাঁ, এটাকে বলা হয় নজরুল মঞ্চ। আগে যখন বই মেলা হইতো তখন এই বই মেলায় তখন বইগুলা এখান থেকে উন্মোচন করা হইতো আর কি, নজরুল মঞ্চে, এটা আগে গুরুত্বপূর্ণ ছিল। এবার চুক্তি চলে আসে, চুক্তি, এবার আসো এখানে চুক্তি ও সনদ। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষর করা হয় কবে, 1972 সালে, 25 বছরের জন্য। এই চুক্তি কে স্বাক্ষর করেন, অবভিয়াসলি কে, শেখ মুজিব, আর ওদিকে ইন্ডিয়ার পক্ষে ভারতের প্রধানমন্ত্রী ছিল কে, ইন্দিরা গান্ধী। ওই দেখুন মৈত্রী চুক্তি।
আমি কি বললাম 25 বছরের জন্য ওই চুক্তি স্বাক্ষর করা হয়। তাহলে কি এই চুক্তির মেয়াদ শেষ? কারণ দেখো 72 আর কি 25 97 আমার এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। দেন 74 আমরা আরেকটা চুক্তি করছিলাম, যেটা বলা হয় মুজিব ইন্দিরা চুক্তি। তার মানে অবভিয়াসলি দুইজনই ছিল। এবার আসলে 96 74-এর পর যখন 96 আছে, 96 ছবিটা নাই, 96-এ আমরা যেটা গঙ্গা পানি বন্টন চুক্তি করছি। গঙ্গা পানি বন্টন মানে কি? পদ্মা, এখানে নাই, ছবিটা নাই, কারণ এই ছবি কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা 30 বছরের জন্য এই চুক্তি করছি, তার মানে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দেখো 96-এ করছি না, দেখো তো 30 বছর, তাহলে কবে শেষ হবে? 2026-এ, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে। সামনে কামিং চুক্তির মেয়াদ বাড়াবে কি বাড়াবে না, এটা কোনো ঠিক ঠিকানা নাই, কারণ এমনি অবস্থা ভালো না আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক। দেখো চুক্তি করা হয়েছিল যে ওই চুক্তি অনুযায়ী আমাদেরকে পানি দিবে, কিন্তু কখনো ইন্ডিয়া সেই চুক্তি অনুযায়ী আমাদেরকে কখনো পানি দেয় না। এবং কে করে চুক্তি স্বাক্ষর করে? কে? শেখ হাসিনা। আর ওদিকে কে? তোমার ইন্ডিয়ার পক্ষে ওই সময় প্রধানমন্ত্রী দেবগৌড়া। আসলে 97-এর চুক্তি, এটা ইম্পর্টেন্ট, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করা হয় কি? তোমাদের এটা আশেপাশের মানুষ আছে, তোমাদের বরিশালের মানুষজন, 2 ডিসেম্বর 97। এই চুক্তির পক্ষে স্বাক্ষর করে কে? সরকারের পক্ষে আবুল হাসনাত আব্দুল্লাহ। নাম তো শোনাই হোগা নাকি? কেন গত বছর দেখছি, গত বছর আসছি না ডিসেম্বরে, হ্যাঁ, তখন যখন এই যে 2 ডিসেম্বর না, এই যে 2 ডিসেম্বরে রাস্তাঘাটে সব মানে দেখছিল কেন আমি জানি না, এই চুক্তির মানে একটা গত বছর পূর্তি হয়েছে, এটা কিন্তু একদম পোস্টার মোস্টার লাগায় ফাড়া ফেলাইছিল। হ্যাঁ, এই বছর আর হবে না, ঠিক আছে, আসতেছে 2 ডিসেম্বর তো সামনেই। হ্যাঁ দেখো, আর ওইদিকে পার্বত্য শান্তি বাহিনীর পক্ষে স্বাক্ষর করে কে? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যাকে আমরা চিনি সন্তু লারমা হিসেবে, কারণ উনি এই শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান। এটা আমরা কি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সময় পড়ছিলাম। দেখো এটা অনেক একটা ছবি, এই যে চিনছো না? আচ্ছা বাচ্চা আছে আছে না, পলাই গেছে নাকি? এটা হাসিনা কত ইয়াং, তাই না? 97-এর ছবি না? এই যে আবুল হাসন আব্দুল্লাহ, আর এই যে দেখো এটাকে সন্তু লারমা বা কি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। আসো, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলা একাডেমি, ভাষা আন্দোলনের পর আমার এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় কবে? 3 ডিসেম্বর 55 সালে। আচ্ছা, সেলিনা হোসেন কেটে দাও, সেলিনা হোসেন এখন সভাপতি নাই, এখন জানি কে সভাপতি নতুন হয়েছে, আমি তোমাদেরকে ঠিক করে দিই নাই, পরে মনে আমি লিখছি মনে কোথাও। আসো, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কি বার্ড বলি আমরা, পল্লী উন্নয়ন একাডেমি। ও আচ্ছা, এগুলো মানে পরে আছে। পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এটা কে করছে প্রতিষ্ঠা? আক্তার কি হামিদ খান। এটা ইম্পর্টেন্ট, কোটবাড়ি কুমিল্লা। নিপোর কি? দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং, তার মানে কি এই সংস্থাটা কি করে? জনসংখ্যা নিয়ে গবেষণা করে। যদি বলা হয় যে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোনটা, তাহলে কি হবে? নিপোর। তারপর এশিয়াটিক সোসাইটি, এখানে একটা লাইনই পড়বো, বাংলা পিডিএফ বের করছে কে? এশিয়াটিক সোসাইটি। এটা একটা লাইনই পড়বা, মানে অনেক কথা লেখা আছে, পড়া লাগবে না। একনেক থেকে পড়বা, একনেকের প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপর আসো বিশ্ব সাহিত্য কেন্দ্র, যে আলোকিত মানুষটা, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান। তারপর আসো বিকেএসপি, এটা আমি আগে পড়ছিলাম, 14 এপ্রিল 86-এ প্রতিষ্ঠা হয়। মেডিকেলের প্রশ্ন 2013 সালে বিকেএসপি প্রতিষ্ঠা হয়েছিল। আসো এবার আমরা বিখ্যাত ব্যক্তিত্ব পড়বো, নবাব স্যার সলিমুল্লাহ, আমরা আগেই পড়ছিলাম, উনি কি করছিলেন? 6 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছিলেন। তারপর হাজী মোহাম্মদ মহসিন, আমরা জানি ওনাকে আমরা কি ডাকি? হাতেম তাই ডাকি, উনি দানবীর ছিলেন, তাকে হাতেম তাই বলা হইতো। রাজা রামমোহন রায়, আমরা আগেই পড়ছিলাম, উনি কি করছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছিলেন। তারপর কি সতীদাহ প্রথা বিলোপ সাধনে উনি কি অনেক বড় ভূমিকা পালন করছিলেন। তারপর আসো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখো নামটা শুনলে মনে হয় যে কি আল্লাহ, এটা কেমন নাম বিদ্যাসাগর। দেখো বিদ্যাসাগর তার উপাধি, ওনার পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু উনি সিগনেচার করতো ঈশ্বরচন্দ্র শর্মা নামে। এবার শর্মা খাইতে চলে যাও না, শর্মা 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 টাইটেল না, একটা টাইটেল তো, তাহলে প্রশ্ন আসতে পারে তার আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে ফ্যামিলি নাম, পারিবারিক নাম, মানে উনি সিগনেচার করতো কি দিয়ে? ঈশ্বরচন্দ্র শর্মা দিয়ে। আর তার উপাধি বিদ্যাসাগর, তাই আমরা বলি ওনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেমন আমরা বলছি বিবাহ আইন পাশ হয়েছে, তার অনেক হেল্প ছিল। তারপর চলে আসো নওয়াব আব্দুল লতিফ, আমরা আগে পড়াই নাই, দেখো যে নওয়াব আব্দুল লতিফ মানে পরবর্তীতে নাকি? হ্যাঁ, নওয়াব আব্দুল লতিফ, ঠিক আছে। তাকে কি বলা হয়? তাকে খান বাহাদুর উপাধি দেওয়া হয়েছে।
এবং তিনি কি করছেন, মোহামেডান ইটালারি সোসাইটি প্রতিষ্ঠা করছেন, এটা ইম্পর্টেন্ট। তারপর আসো লতিফের পড়াশোনা সৈয়দ আমির আলী, দেখো তার দুইটা বিখ্যাত বই আছে, এগুলো সব ব্রিটিশ আমলে এই সব মুসলমানরা কি মানে অনেক ভালো কাজ করছিলেন। তার বিখ্যাত বই দেখো, তার স্পিরিট অফ ইসলাম আর কি এ শর্ট হিস্ট্রি অফ সারাফিনস, এটা মানে আমি দিছি, এখানে দিছি মনে, এই দেখো সৈয়দ আমির আলী, বুঝছো। তারপর স্যার সৈয়দ আহমদ খান, আলিগড় আন্দোলন, এই যে আমরা আলিগড় বিশ্ববিদ্যালয় বলি না, বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, তোমার কোথায় আছে এটা, ভারতে, সেই আলিগড়, জায়গাটার নাম আলিগড়, ওখান থেকে উনি আন্দোলনটা করেন এবং উনি ওখানে দেখো কি করছিলেন, তোমার মোহাম্মদের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে কি আলিগড় ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। এই যে পিছনে মানে ছিল, আমি আগেই মনে দিছিলাম, এই দেখো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, স্যার সৈয়দ আহমদ খান করেন এটা। বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন, দেখো উনি জন্মাইছো 9 ডিসেম্বর, মারা গেছো 9 ডিসেম্বর, ঠিক আছে। এবং উনি একটা স্কুল করেন, কি নাম, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, বলটা কোথায়, বাংলাদেশে, রংপুরে। দেখো উনি রংপুরে পায়রাবন গ্রামে জন্মাইছে, উনি মারা গেছেন কলকাতায়, তার মানে কোথায়, ভারতের কলকাতাতে কি সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, খুবই বিখ্যাত একটা স্কুল, কিন্তু এখনো কিন্তু চলতেছে, হ্যাঁ, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল নামে। কত কত বছর আগে এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে অনেক টিচার আসছিল পায়রাবন্দে, রংপুরে, কি তোমার রোকিয়া, বেগম রোকিয়ার কি তোমার জন্মস্থান দেখার জন্য। আচ্ছা, তারপর চলে আসো হচ্ছে গিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, শেরে বাংলা একে ফজলুল হক। দেখো আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম, তিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তারপরে কি লাহোর প্রস্তাব দেন আমরা জানি। তারপরে হচ্ছে গিয়ে ঋণ সালিসি আইনের প্রবর্তক কে, একে ফজলুল হক। তার উপাধি কি শেরে বাংলা। তারপরে বরিশালে চাখার কলেজ প্রতিষ্ঠা করা, তোমরা নিজেরা জানো এটা। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কোথায় কবর, যেটা আমরা বললাম 3 নেতার মাজার, যেটা সেটাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, খুবই গুরুত্বপূর্ণ, কেন বলো দেখি, আমরা এত বছর ধরে পড়ছি শেখ মুজিবকে নিয়ে, এই বছর আর শেখ মুজিব পড়াবো না, হ্যাঁ, তোমরা জানো কি 1920 সালে 17 মার্চ তার জন্ম, এর চেয়ে আর বেশি কিছু দিতে পারে, আমার তো মনে হয় না তাকে নিয়ে বেশি কিছু দিবে, যেন আমরা এটাকে সাইড করলাম আর কি। তাহলে ভাসানী, তারপরে একে ফজলুল হক, সোহরাওয়ার্দী আর জিয়াউর রহমানকে নিয়ে পড়বা। প্রধান উপদেষ্টা পড়বই, মানে এই যে জিয়াউর রহমানকে গত 16 বছর, তাই না, 16 বছর হচ্ছে না, 16 বছর ধরে একটা লাইনও পড়ি নাই, একটা লাইনও পড়ি নাই। হ্যাঁ পড়ছি কি, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল 1 নম্বরে, আর যে জেড ফোর্সের, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। জীবনে তার নামটা পাইছো দেখো, 16 বছরের মধ্যে অ্যাডমিশনের জীবনও আসে নাই, এই বছর আসতেই পারে, বুঝতেই পারতেছো। বলো আজকে তারিখ কত, আজকে 23, পরশুদিন কি ছিল, গত পরশু বিপ্লব দিবস, বুঝলে গেলা, সামরিক বাহিনী, ওটা কি বলে, সশস্ত্র বাহিনী, কারণ আমাদের 3 বাহিনী মিলে আমাদের কি সশস্ত্র বাহিনী, ঠিক আছে। 3 বাহিনী, আমি কিন্তু সেদিন বলে গেছিলাম যে 3 বাহিনী একত্র হবে ক্যান্টনমেন্টে, হয়েছে, প্রধান উপদেষ্টা গেছেন, কে গেছে, 16 বছর পর, 1 যুগ পর খালেদা জিয়া গেছে, কারণ সবাইকে দাওয়াত দেওয়া হয়, এত বছর তো আসলে খালেদা জিয়া অ্যালাউড ছিল না, হ্যাঁ, এই জন্য সেদিন গেছে না, সবাই কথা বলছে, সব কি নিউজে চলে আসছে খালেদা জিয়ার ছবি, এই জন্য বললাম যে এই বছর দেখবা যে তুলে মানে জিয়াকে নিয়ে প্রশ্ন আসবে, আমি পড়তেছি, আমি একটু পরে পড়তেছি, ভাষা নিয়ে পড়ো। দেখো উনি জন্মাইছে কবে, 1880 সালে, মারা গেছে 17 নভেম্বর। আচ্ছা, আমরা জানি উনি 57 সালে কি দিয়েছিলেন, কাকমারি সম্মেলনে যে উনি ভাষণ দেন না যে আসসালামু আলাইকুম বলতে বাধ্য হবেন, এটাই একটু গুরুত্বপূর্ণ। তারপর ওনার কবর কোথায়, টাঙ্গাইলের সন্তোষে, যেখানে উনি কি কাকমারি সম্মেলনটা দিচ্ছে। সোহরাওয়ার্দী আমরা আগেই পড়ছিলাম যে তিনি আমাদের অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, এটা গুরুত্বপূর্ণ। তারপর আসলে জিয়াউর রহমান, জন্মাইছে 36 সালে, 81 সালে মারা গেছে। তারপরে আসো যেটা আমরা আগেও পড়ছিলাম, জেড ফোর্স আগেই পড়ছি, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল। আমরা 2টা ইনফরমেশন পড়বো আমরা এখন আমি এখানে জিয়াউর রহমানের ছবি মানে আনি নাই, দেখো আমরা 1 নম্বরে পড়বো, সেটা হচ্ছে এটা আমরা পড়ি নাই, সার্ক নামে একটা সংস্থা আছে, এটা আমরা ইন্টারন্যাশনালে পড়াই। সার্ক নামে একটা সংস্থা আছে, আমাদের দক্ষিণ এশিয়ার 8টা দেশ মিলে গ্রুপ বানানো হয়েছে। এই যে সার্কের গঠন প্রথম স্বপ্ন দেখছিল জানো কে, জিয়াউর রহমান, তার মানে সার্কের স্বপ্নদ্রষ্টা কেডা, জিয়াউর রহমান, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, আমরা জানি যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেকগুলা খেতাব দিচ্ছি, তাই না, সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি, বীরশ্রেষ্ঠ।
বিশেষ যাদেরকে সবাই মারা গেছেন, তার মানে জীবিতদের মধ্যে সর্বোচ্চ কোনটা খেতাব? বীরুত্তম। তার মানে জিয়াউর রহমানকে দেওয়া হয়েছে বীরুত্তম। এই দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি প্রশ্ন করলে আমি ঠিক এরকম যদি বলতো যে জিয়া খেটে প্রশ্ন করতাম, আমি এই দুটার মধ্যে একটা চুজ করতাম আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর আসলে উনি লেখা আছে সার্কের 81 সালের 30 মে উনি মারা যান, তাকে হত্যা করা হয় চট্টগ্রামে সার্কিট হাউসে। এবং ওই 81 সালে হচ্ছে গিয়ে 17ই মে শেখ হাসিনা ব্যাক করেন। কারণ আমি জানি 75-এ কিন্তু সে ছিল না বাংলাদেশে, তার বই এটা তো বাচ্চা আছে এখনো। হ্যাঁ, ওনারা ছিল হচ্ছে গিয়ে জার্মানিতে। পরে যখন মানে শেখ মুজিবের হত্যাকাণ্ড হইলো, তখন তো বাংলাদেশে আসতে পারে নাই। ওই আবারও সেটা কোথায় আশ্রয় নিয়েছিল? ইন্ডিয়া, ঠিক আছে। পরে 81 ওই ঢাকায় ব্যাক করেন আর কি। আবার এখন কোথায় গেছেন? ইন্ডিয়া। হ্যাঁ, মানে ইন্ডিয়াতে মানে সবসময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো আওয়ামী লীগের, সবসময় সম্পর্ক ভালো। তখন 81 ওই সময় ইন্দিরা গান্ধী ছিল, অবভিয়াসলি ইন্দিরা গান্ধীর সাথে কি শেখ মুজিব সম্পর্ক ভালো, আশ্রয় দিছে। আর এখন তো মোদি, ওনার জানের জান প্রাণের প্রাণ, ঠিকই আছে, তাই না? কিন্তু দেখো ওরা কিন্তু এখনো ডিক্লেয়ার করে নাই যে শেখ হাসিনাকে ওরা কি হিসেবে রাখছে, মানে পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটা রাজনৈতিক আশ্রয়, এটা তো ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে না। কারণ 2 মাস ছিল তখন, ঠিক আছে, এটা মানে ওটা বৈধভাবে ছিল। এখন কি হিসেবে রাখছে তা বলবেন, আমি ঠিক আছে আমরা কি ওনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিলাম, মানে রাজনৈতিক আশ্রয়তে রাখতেছে, কিচ্ছু বলে না। কিন্তু ইন্ডিয়া কিন্তু এখনো কোনোভাবে ডিক্লেয়ার করছে, কিচ্ছু বলে না যে আমরা শেখ হাসিনাকে কিভাবে রাখছি। আসো, জিয়াও পড়লাম। নজরুল তাজউদ্দিন আমরা আগেই পড়ছিলাম কি যে একজন উনি কি ছিলেন? আমাদের অস্থায়ী প্রেসিডেন্ট, আর একজন প্রথম প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের ছেলে মেয়েকে বলো, ছেলেকে সোহেল তাজকে দেখছো তো, এখন অনেক কথা বলতেছে। আসো, অ্যাব্রিভিয়েশন বাংলাদেশ আমরা সব পড়বো না, আমি দাগাই দিচ্ছি, দাগাও। এটিএম, যে এটিএম বুথে যাও, এটিএম কার্ড আছে না, ফুল মিনিং জানো? অটোমেটেড টেলার মেশিন, এটা অনেকবার আসছে বিভিন্ন জায়গায়। আসো, বার্ড, এটা পড়বো আমরা। তারপর আসো বিআরডিবি, ব্র্যাক, ব্র্যাক আমি আগেই পড়ছিলাম। বিএমএ, মেডিকেল অ্যাসোসিয়েশন, একটা কি মিলিটারি একাডেমি। বার্ডেম ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো বার্ডেম কি? আমাদের যে ডায়াবেটিস, যেটা এই যে হাসপাতাল, মানে তোমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত। বিডি আমরা আগেই পড়ছিলাম, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, জয়দেবপুর গাজীপুরে। বিআরআরআই বার্ডেমের পরে দেখো। তারপর আসো বিআরটিএ, বিকেএসপি, এটাকে পড়ে ফেলছে। ওই দেখো বাংলাটাই ইংলিশ করছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে বিকেএসপি পর বিজিবি, অবশ্যই গুরুত্বপূর্ণ, বর্ডার গার্ড বাংলাদেশ। বলো বিজিবির আগের নাম? বিডিআর। বিডিআর এর আগের নাম ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। তার আগে ছিল রামগড় ব্যাটালিয়ন। বিজিবি গেল। এবার আসো, এখন আবার নাম চেঞ্জ করে কিনা আল্লাহ জানে। সিটাপ, সিটাপ, সিআইডি, সিএনজি, গত বছর সিএনজি আসছে নার্সিং এ। সিজিপিএ মেডিকেলের প্রশ্ন 16 সালে। তারপর আসো ডিতে যাও, ডিবি পুলিশ, হাউন আঙ্কেল। তারপর ইতে আসো একনেক, এটা গুরুত্বপূর্ণ, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের প্রধান কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন আবার বললো না একনেকের প্রধান শেখ হাসিনা, একদম শেষ। আসো ইসিজি, এটা তোমাদের মেডিকেলের জন্য পড়া উচিত না, ইকোকার্ডিওগ্রাম। ইপিজেড আমাকে আগে পড়ছি। ইভিএম, এটা ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক ভোটিং মেশিন। মনে হয় না এবার আর ইভিএম এ ভোট হবে, মানে যে আমরা বানাইছি একটা মেশিন বানাইছি ভোট দেওয়ার জন্য, ইজি। এখন আমরা তুমি তো ভোট দাও না তোমরা এখন অনেকে, তোমরা জানো যে ভোট কি হয়, এরকম একটা ব্যালট পেপার দেয়, সিল দিতে হয়, পরে আমরা গণনা করি, কত সময় সাপেক্ষ। যন্ত্র বানাইছে, লেখা আছে যে তুমি ভোটের এরকম দেওয়া আছে, তুমি যাকে ভোট দিয়ে প্রেস করে তোমার ভোটটা পড়ে যাচ্ছে। তাহলে কি কাউন্ট করতে কি ইজি না? আর এত কষ্ট করা লাগতেছে না, এটা বানাইছে ইভিএম। কিন্তু এখানে আবার চোরা কারবারি হয়েছে। আমরা তো বাঙালি মানেই আমাদের কি চোরা বুদ্ধি আছে আমাদের, বুঝছো? ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন। তারপর চলে আসো জিতে যাও, জিডিপি, জিএনপি। এইচে যাও, এইচআইভি তোমরা পড়ছো, তোমাদের জুলজিতে পড়ছো না? আসো আইসিডিআরবি। তারপর আইইডিসিআর, এটা কি? ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ। এটার অবস্থান কোথায়? মহাখালী। এটা মেডিকেলের প্রশ্ন, সরি ডেন্টালের প্রশ্ন 2020 সালে।
ইটলস আমরা আগে একদম 1 নম্বর ক্লাসে পড়ছিলাম, হামবুর্গ জার্মানিতে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আসো এল এ যাও, এলপিজি এলএনজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এম এমবিবিএস মা বাবার বেকার সন্তান। দেখো এমবিবিএস কত কঠিন, 2টা ডিগ্রি নিতে হয়, দেখছো, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এত ইজি না, মইরা যাওয়া লাগে বুঝছো এত পড়া। এই জন্য বলি যে খুব কষ্ট, মানে মেডিকেলে আসো এত কষ্ট, মানে মেডিকেলে পড়া। তুমি দেখো এই যে ফাইনাল প্রস চলতেছে, মানে জান বাইরে হয়ে যায়, পোলা পায় না, খালি এমবিবিএস পাস করলে হয় না, মানে ডিগ্রি নেওয়া লাগে। যেমন তোমাদের জাতিক ভাই ডিগ্রি নিয়েছেন এফসিপিএস পার্ট 1, পার্ট 1 শেষ করে আবার এখন ট্রেনিং করতেছে, কারণ পার্ট 2 এর ট্রেনিং করতে হবে, নাহলে আবার কি পরীক্ষা দেওয়া যাবে না। পার্ট 2 পরীক্ষা হওয়ার পর তাহলে পুরো ফুল ডিগ্রি পাবে, অনেক কষ্ট, মানে ডিগ্রি না তুমি মাত্র এমবিবিএস পাস, তোমার কাছে আসবেই না রোগী, এই তো কোনো ডিগ্রি নাই, এত বড় ডিগ্রি তারপরে ডিগ্রি নাই। হ্যাঁ তাই তো, দেখছো না সর্বশেষ এফসিপিএস এমডি হেন তেন কত ডিগ্রি লাগায়, তাই না, অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট। সবচেয়ে ইজি আর কি, যে ধরো অনার্স পড়া বা ইঞ্জিনিয়ারিং পড়া, ঠিক আছে 4 বছর পড়ছো, পড়া শেষ। তোমাদের 4 বছর 5 বছরের পড়া জীবনও শেষ হবে না, পড়তে থাকবা। দেখবো অনেকে বাজে বলে বাবারা বয়স্ক হয়ে গেছে, বা পড়তে আছে, হ্যাঁ ডিগ্রি নেওয়ার জন্য, তাই না, আছে না, অনেক আছে এরকম। আসো এমপি মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য, বলো এমপি হওয়ার জন্য বয়স কত দরকার? 25। আসো নাইম ডেন্টালের প্রশ্ন 17 বা 18-তে আসছে, মানে ফুল মিনিং আর কি আসছিল আর কি। নেম নন অ্যালাইন মুভমেন্ট, এটা একটা সংস্থা বলা যাবে, একটা জোট, জোট নিরপেক্ষ আন্দোলন বলি আমরা এটাকে। রিপোর্ট করা ফেলছি একটু আগে। তারপর আসো পিতে পিপিই আর পিপিপি, এটা হয় যে বার্ড, এটা কুমিল্লাতে, এটা পল্লী ইউনিয়ন একাডেমি, এই যে ডক্টর আক্তার হামিদ খান এটাকে কি প্রতিষ্ঠা করছে। আচ্ছা আমরা এটা পরে রাখছি, এটা আমরা সাম্প্রতিকে আসবো। হ্যাঁ পিপিই কোনটা তোমার দেখো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আর পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আসো এস পার্সো পড়ে ফেলছি। সিম কার্ড ব্যবহার করো, জানো সিম কার্ড মানে কি? দেখো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এই যে এসএমএস করো সবাইকে, জান পাখি ময়না পাখি, দেখো কি শর্ট মেসেজ সার্ভিস। তোমরা জগন্নাথে পরীক্ষা দিবা, কেউ জগন্নাথে পরীক্ষা, তোমাদের মনে তোমাদের সায়েন্সের জন্য বি না, তোমরা দিবা না, তোমাদের সবচেয়ে সায়েন্সে পোলা পাইনি, বি ইউনিটের পরীক্ষা, ডি একটা পরীক্ষা দিচ্ছে 14ই ফেব্রুয়ারিতে, জগন্নাথের পরীক্ষা 14ই ফেব্রুয়ারিতে। আমি আবার বলছি আমাদের পোলা পাইন, যারা আমাদের বি ইউনিটের পোলা পাইন, আমি বলছি তোমরা ময়না পাখিকে নিয়ে ঘুরতে না গিয়া এক্সাম হলে যাইও আর কি, ময়না পাখিকে বুঝানো। আবার আরেকজন বলছে আপু আমার তো ময়না পাখি নেন, কাকে নিয়ে যাবো? সুন্দরবন দিবস, এটা আমরা সুন্দরবন দিবস পালন করি, আর ওরা ময়না পাখি নাকি? হ্যাঁ আসো 3 ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর ভিজিএফ মেডিকেলের প্রশ্ন, ভার্নারেবল গ্রুপ ফিডিং। আসো সাম্প্রতিক বিষয় বলে পড়বো আমরা আজকে। দেখি সব পড়া লাগবে না, আমি বলে দিচ্ছি, দাগাই দিচ্ছি। দেখি জানুয়ারি না, ফেব্রুয়ারি দরকার নাই, মার্চ দরকার নাই। আসো এবার দাঁড়াও, মে, হ্যাঁ মেতে যাও, মে 8ই মে। দেখো ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাইছে বেগম রোকেয়া সাকা হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম, যেটা বললাম না, এটাই ইম্পর্টেন্ট। তারপর সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেজ জয়কার ডক্টর বাবর আলী, এটা আমি আগেই পড়াইছিলাম, 19 মে 2024। তারপর চলে আসো জুন মাসে, যাও 23শে জুন, আমাদের সেনাবাহিনীর প্রধান কে এখন? ওয়াকারুজ্জামান, অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? বলো ওয়াকারুজ্জামান মানে সেনাবাহিনী যে প্রধান, ওই পদের নাম কি বলছিলাম? চিফ অফ আর্মি স্টাফ। আচ্ছা এবার আসো অগাস্ট, 5ই অগাস্টে আমরা জানি শেখ হাসিনা পদত্যাগ করেন, 5ই অগাস্টে অনেক কিছু পড়বো আমি একটু পরে। দেখো খেয়াল করে দেখো 6ই অগাস্ট গুরুত্বপূর্ণ, 5ই অগাস্টে পালাইলো, এবং আমরা জানি যে শেখ হাসিনা পদত্যাগ করছে কার নিকট? রাষ্ট্রপতির নিকট। তার মানে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন? রাষ্ট্রপতির নিকট, একটা গুরুত্বপূর্ণ। দেন 6ই অগাস্ট রাষ্ট্রপতি সংসদ কি করেন? ভেঙে দেন বা বিলুপ্ত ঘোষণা করেন, মানে শেষ। তার মানে মনে রাখবা, আমরা মনে একটা লাইন পড়ছিলাম না রাষ্ট্রপতির সময়, যে বাংলাদেশের সংসদ অধিবেশন আহ্বানও করেন, মুলতবিও করেন, আবার বিলুপ্ত করেন কে? রাষ্ট্রপতি। তাহলে এটা গুরুত্বপূর্ণ। তারপর আসো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, এবং তারা শপথ নেয় কবে? 8ই অগাস্ট। দেখো 8ই অগাস্টে শপথ গ্রহণ। হ্যাঁ এখন আমরা দেখবো যে প্রথম দিন কিন্তু শপথ কিন্তু সবাই নেয় নাই, এখন আমাদের কিন্তু বাড়ছে, পরিধি বাড়ছে,
হ্যাঁ, আমাদের কিন্তু পরিধি বাড়ছে। এখন আমাদের বর্তমানে কিন্তু উপদেষ্টা কয়জন? 24 জন। একটু পর দেখবো আমরা একটা, হ্যাঁ। কিন্তু 8ই অগস্টে আমরা শুরু করলাম আর কি। তাহলে প্রশ্ন আসতে পারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ নিছেন? 8 তারিখে। তাহলে খেয়াল করে দেখো, আমি তোমাকে আগেও বলছিলাম 5 তারিখে তো পালাইলো। 5, 6, 7, 8 এই 4 দিন আমাদের বাংলাদেশে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, মানে ল অ্যান্ড অর্ডার ছিল না। তুমি যদি খুনও করতা, তোমার নামে কোনো মামলাও হইতো না, কারণ পুলিশও তো কি পালাও 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 ছিল, তাই না? ওই যে বলো অরাজকতা অবস্থা ছিল, বিশৃঙ্খল অবস্থা হয়েছে, যে ওই যে কি মাৎসন্যের মতন অবস্থা ছিল আমাদের ঢাকা শহরে, বুঝছো? রাতের বেলা গুজব উঠলো কি ডাকাত 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 পড়ছে, সারা রাত কেউ ঘুমায় না এলাকায়, আসল ডাকাত পড়ছিল, পোলাপাইন রাস্তাঘাটে সব কি মানে কি তোমার লাঠি টাঠি নিয়ে সবাই কি তোমার পাহারা দিছে। আমারও ঘুম হয় না, আমার ভোরবেলা ঘুমাইছি যখন নাকি কি ফর্সা হয়েছে, কারণ এই যে এলাকার মধ্যে ডাকাত ডাকাত সব মানে এরকম অবস্থা এলাকা ওয়াইজ পড়ছে। আমাদের মনে হয় 2 দিন পড়ছিল, 6 তারিখ আর 7 তারিখ মনে হয় পরপর, মানে খুঁজে পাওয়া যায় না কই যে লুকায় যায়। বারান্দে গিয়ে সবাই চিল্লাচিল্লি, আমি আমার মোবাইলটা দিয়া এরকম করে রাখছিলাম, তখন একটা পোলা বলছে আন্টি নাকি, আমার আন্টি কইতেছে আওয়াজ করেন, আওয়াজ দিন, মানে চিল্লানি আমার আশেপাশে আসছি, যদি কোনো হয় তাহলে আওয়াজ দেন, যদি কোনো ডাকাত দেখেন। তো কই ওরা পলায় যায়, বাট একটা মানে হুলস্থুল হয়ে গেছিল, কিন্তু সারা রাত সবাই কি জান না, পুলিশ নাই, পুলিশও কি পলায় আছে। আর্মিরা ছিল, ফোন করে আর্মিরা অনেক সময় কি টহল দিয়া সরাইছে। যাই হোক, পিকনিক পিকনিক ছিল, ছবি দিচ্ছে না ফেসবুকে, একজন কুত্তা নিয়ে আসছে, তারপর আরেক জায়গায় বসুন্ধরা বলে কি খাওয়া দাওয়া আয়োজন করতেছে, মানে পুরো পিকনিকের মতন অবস্থা ছিল ওই যে ওই কয়টা দিন, 5 থেকে কি 8 তারিখের মধ্যে। আচ্ছা, তারপর আসো আমরা প্রধান বিচারপতি আগে পড়ে ফেলছি, যারা বললাম না এগুলা, এটা দরকার নাই। দেখি এবার এখানে আর কি আছে, এই যে বাংলা একাডেমির মহাপরিচালক এখন ডক্টর মোহাম্মদ আজম, পিছনে অন্যগুলো লেখা আছে, কেটে দিও, নতুন একদম সেপ্টেম্বরে আসছে। অক্টোবর, দেখো আমাদের সুপার শপে কি পলিথিন নিষিদ্ধ হয়েছে, বলো আমাদের পলিথিন ব্যবহার না করে আমরা সামনে কি ব্যবহার করব? ওই যে পলিমার ব্যাগ, পাট থেকে যেটা করা হয়েছে কি সোনালী ব্যাগ, যেটা সেটা জানুয়ারি মাস থেকে এটা মনে হয় আসতে পারে, মনে হয় মানে তোমার কি মানে আমরা মার্কেটে পাবো। আচ্ছা, এবার আসো, এটা ইম্পর্টেন্ট, দেখো আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে? জিনা তারা, বিচারপতি জিনা তারা, এটা ইম্পর্টেন্ট। আসো, বর্তমানে নদী বন্দর, পিছনে আমার অন্য লেখা ছিল 53, একদম নতুন, দেখো অক্টোবরের ইনফরমেশন, আমরা এখন নভেম্বর মাস, কিন্তু অক্টোবরের ইনফরমেশন গুলো ম্যাট করে দিচ্ছি। 53 নদী বন্দর, সর্বশেষ কি চিলমারি নদী বন্দর, কুড়িগ্রাম। বর্তমানে দেখো চা বাগান, আমি তোমাকে পড়াইছিলাম 167, এখন দেখি কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে, এখন বর্তমানে 169, একদম নতুন ইনফরমেশন। তারপর এই যে এটা গুরুত্বপূর্ণ, দেখো মনসুন অভ্যুত্থান, আমি তোমাদের আগে ক্লাসে বলছিলাম বলি না। আচ্ছা দেখো, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে আমরা জানি জাতিসংঘের অধিবেশন বসে, সাধারণ পরিষদের। আমরা বলছিলাম যে প্রতি বছর শেখ হাসিনা উড়াল দিত, এবার তো শেখ হাসিনা সেই সৌভাগ্য ছিল না, আমাদের সৌভাগ্য ছিল আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের পক্ষ হয়ে উনি কি জাতিসংঘে গেছেন, উনি ওখানে ভাষণ দিচ্ছেন। উনি ওখানে আমাদের যে আমরা কি বলি জুলাইয়ের গণ অভ্যুত্থান বলি, তাই না, যে জুলাই মাসে হচ্ছে, তো জুলাই মাসে আমরা জানি কি ঝড় বৃষ্টি, বৃষ্টি না বৃষ্টি, আমরা বর্ষাকালকে আমরা ইংরেজিতে কি বলি? মনসুন। এই জন্য উনি আমাদেরকে এই অভ্যুত্থানটাকে নাম দিয়েছেন মনসুন অভ্যুত্থান, তার মানে মনসুন অভ্যুত্থান আমাদের বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এগুলা পরীক্ষায় আসে, গণ অভ্যুত্থানের নামগুলো আসে, আমাদের নামটা কি মনসুন, মানে বুঝতে পারছো কি বর্ষাকাল অনুযায়ী উনি নাম দিচ্ছেন। জুলাইও বলি, আমরা জুলাই গণ অভ্যুত্থানই বলি, কিন্তু উনি নাম দিচ্ছেন এই জন্য এটা পড়বো। আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট দলের বা বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আওয়াল, সব বিএনপির লোকজন এখন ভরা। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ কে? ফিলিপ ভেরান্ট সিমন্স। আগেকার কি ছিল হাতুড়ে সিং, এখন আর নাই না, এই জন্যই তো বললাম সব নতুন, সব নতুন করতে হবে এখন, সব চেঞ্জ। আচ্ছা, ঘূর্ণিঝড় দানা, হ্যাঁ কয়দিন আগে আসছিল, এটার অর্থ কি? মুক্তা, এটা একটা আরবি শব্দ, নাম দিছে কে? কাতার। প্রশ্ন আসবে ঘূর্ণিঝড় দানার নামকরণ করছে কোন দেশ? কাতার। আচ্ছা, আসো এবার আমরা পড়বো এইচপিভি ঠিকাদার, আমরা গত বছর চলে আসছে। দেখো যে আমরা জানি যে তোমার সর্বশেষ ইপিআই ভুক্ত টিকা কোনটা? এইচপিভি, যেটা জরায়ুর জন্য, যে জরায়ু ক্যান্সারের জন্য দেওয়া হয় না, এইচপিভি টিকা, এটা পরীক্ষায় আসছিল কিন্তু গত বছর। আচ্ছা, তারপর চলে আসো বাংলা কেন সার্টিফিকেট পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, কোকা-কোলা পড়া লাগবে না, ঢাকা গেট পড়ে ফেলছি আজকে, এগুলো এখানে লেখা আছে, হ্যাঁ নতুন করে রেখে দিচ্ছি এখানে। আসো, এটাও পড়া লাগবে না, আইপিও পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। আমরা পড়বো নারী ক্রিকেট দলের স্ট্যাটাস ক্লাব।
কবে পাইছে? ওয়ান স্ট্যাটাস 2011 সালে, আর টেস্ট স্ট্যাটাস পাইছে 21 সালে। নারী দল পুরুষ দল কবে পাইছে? 97 নাকি 2001? এই যে একদম এখানে একদম চলো, এগুলো পড়া লাগবে না, মেডিকেলের জন্য পড়া লাগবে না। তুমি যদি ভার্সিটি যাও, ভার্সিটি গেলে পড়েও না লাগবে না, আমি মেডিকেলের জন্য দেখাই দিচ্ছি। এই যে এখানে 21 পদক 24 সাল। দেখি মেডিকেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট। সমাজ, শিক্ষা পড়ো, শুধু শিক্ষা পড়লেই হবে। জিনবধি ভিক্ষু এটা পড়ো। আসো, স্বাধীনতা পুরস্কার 24, এখান থেকে আমরা পড়বো, সেটা হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তিতে কে পাইছে? ওই যে ডক্টর মোবারক আহমদ খান। বলো তো কি? ওই যে পলিমার ব্যাগ বানাইছে পাট থেকে, এটা গুরুত্বপূর্ণ। আর চিকিৎসা বিদ্যা ডাক্তার হরিশঙ্কর দাস, এই দুটা গুরুত্বপূর্ণ। বাকিগুলো মেডিকেলের জন্য বলতেছি না, কিন্তু আমি কিন্তু খালি মেডিকেলের জন্য বলতেছি, বাকিগুলো অন্য জন্য পরীক্ষার জন্য পড়বা, বাট মেডিকেলের জন্য এই দুটা। আচ্ছা, শিব নারায়ণ দাস, বলতো উনি কি করছিলেন? প্রথম যে মানচিত্র খচিত যে পতাকাটা উনি বানাইছিলেন, উনি মারা গেছেন। সো এটা আসতে পারে, যেহেতু উনি বললাম যদি যে মারা যান উনি গুরুত্বপূর্ণ হয়ে যান, 19 এপ্রিল উনি মারা গেছেন। হ্যাঁ, আচ্ছা এবার আসো অর্থনীতি সমীক্ষা 24, অর্থনৈতিক সমীক্ষা 2024 কি কি পড়বো আমরা? দেখো, গড় আয়ুকাল, তারপরে পড়বো আমরা মাথাপিছু আয়, আমরা পড়লাম 2784 মার্কিন ডলার। গড় সাক্ষরতার হার 77.9%, মিলবে না, অন্য কলম লাগে, কারণ এটার সাথে এক একটা এক এক রকম। বিবাহের গড় বয়স, ছেলেরা অনেক দেরিতে বিয়ে করবা তোমরা, 25 বছরে নাকি? এখান থেকে আমার যেটা বেশি ইম্পর্টেন্ট, দেখো 2023-24 অর্থ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় কোন দেশ থেকে? সংযুক্ত আরব আমিরাত। এটা প্রতি বছর চেঞ্জ হয়, আগের বছর ছিল সৌদি আরব, তার মানে তোমার এই প্রশ্নটা কি হয়? পরিবর্তনশীল। তাহলে এখন বর্তমানে আমরা কোথা থেকে পাচ্ছি? সংযুক্ত আরব আমিরাত, 2 নম্বর যুক্তরাজ্য, 3 নম্বরে সৌদি আরব। আসো 36শে জুলাই, এই যে আমাদের যে 5ই অগাস্টকে আমরা কি নামে দিছি? মানে আমরা জুলাই মাসকে আমরা শেষ করি নাই, তাই না? আমরা নিয়ে গেছি টানতে টানতে 36শে জুলাই নিয়ে। এই 36শে জুলাই নামে একটা তথ্যচিত্র বানাইছে কে? দেবাশিস বিশ্বাস। এই লাইনটা পড়বা। তারপর আসো দি আর্ট অফ ট্রায়াম্ফ। এখন আমরা চলে আসি মোটামুটি এই যে নতুন একদম আন্দোলন নিয়ে। হ্যাঁ, দেখো আমরা জানি যে তোমরা এই যে আন্দোলনের পর তোমরা দেয়ালে লিখছো না, দেয়ালে বিভিন্ন রকম আর্ট করছো, কি বলে? আমরা গ্রাফিতি বলি। ওটাকে মানে একত্রে সংকলন হয় বলতেছে কি? দি আর্ট অফ ট্রায়াম্ফ। যেমন দেখো যে কি আমারে বেটা মারলি কেন, তারপর কি পানি আছে, কি পানি লাগবে পানি, এই যে আমরা সব জানি। মেধা না কি কোটা, হ্যাঁ মেধা। তারপর কি তুমি কে আমি কে, কি রাজাকার রাজাকার, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তার মানে আমরা সব আমরা এখানে জানি, এগুলা এখানে লেখা আছে। এবার জুলাই, এই যে এটা বানানো জুলাই কি শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠন করা হয়? দেখো 10 সেপ্টেম্বর 24-এ। কাকে প্রধান করছে মোটামুটি? সেটা হচ্ছে কি এই যে মুগ্ধর ভাই, যমজ ভাই স্নিগ্ধ। আর এটা তো আমাদের উপদেষ্টা সাহেব, ওনাকে দেখো সব সময়, হ্যাঁ সব জায়গায় দেখবা সে এভাবে ছবি দেয়, ফেসবুকে আসছে সব জায়গায় নাহিদের কি এরকম পোস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা এখন আমাদের আইকনিক পোস্ট হয়ে যাবে, তাই না? নাহিদের। হ্যাঁ, আসো রাষ্ট্র সংস্কারের কমিশন, আমরা এখান থেকে আমরা পড়বো। অবভিয়াসলি আমরা ওই পড়তাম সংবিধান সংস্কার কমিশনটা পড়বো, আলী রিয়াজ। তারপরে আসো হচ্ছে গিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন, একে আজাদ খান, এটা পড়বা। এবার গণভবন জুলাই স্মৃতি রক্ষা জাদুঘর, গণভবন যেটা আমাদের প্রধানমন্ত্রী ভবন ছিল, এটাকে আমরা কি বানাবো? কি বানাবো? মিউজিয়াম বানাবো। সেটা কবে সিদ্ধান্ত হয়েছে? 5ই সেপ্টেম্বর 24 সালে। হ্যাঁ, আসো 8টা জাতীয় দিবস বাতিল। এই যে আমরা যে দিবসগুলো পালন করতাম সব বাতিল হয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন দিবসটা বাতিল হয়েছে? দেখো কি কি বাতিল হয়েছে, আমরা তার মধ্যে আমরা 2টা ভাষায় পড়ছি, 15ই আগস্ট, 7ই মার্চ, আর হচ্ছে গিয়ে 4 নভেম্বর। এই 3টা আমরা প্রায় পড়তাম। 17ই মার্চ এগুলো আমরা পড়তাম, বাকিগুলো আমরা কম পড়তাম, বাট এই কটা আমরা পড়তাম, এগুলো সব বাতিল হয়ে গেছে। আসলে দেশের প্রথম নারী রেসার কে? সেটার নাম, এটার নাম হচ্ছে কাশফিয়া, কাশফিয়া আরফা। এটা ইম্পর্টেন্ট। টাইম 100 তালিকায় নাহিদ ইসলাম, এই যে আমাদের নাহিদ, ওনার নাম আসছে প্রভাবশালী তালিকার মধ্যে, টাইম 100।
তার মধ্যে আমাদের নাহিদের নাম আসছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার নাম আসছে, কি হবে? নাহিদ ইসলাম। কপালটাই ভালো না? এবার আসো, সপ্তম নারী সাব চ্যাম্পিয়নশিপ, এটা গুরুত্বপূর্ণ। বলো কেন? আমরা বাংলাদেশ জয়লাভ করছি, করছি না মেয়েরা? হ্যাঁ, ফুটবল ফুটবল, হ্যাঁ। কবে হয়েছে? এই যে অক্টোবরে খেলা হইলো, নেপালে খেলা হয়েছে। আমরা নেপালকে হারাইছি, হারাই আমরা দ্বিতীয়বারের মতন পাইছি, তাই না? আমরা 22 সালও পাইছিলাম, এবার 24 সালে আমরা পাইলাম। এবং সেরা খেলোয়াড় কে হয়েছে? ঋতুপর্ণা চাকমা। গোলকিপার আমাদের বাংলাদেশে কি? রূপনা চাকমা। আসো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা একটু পড়ি, যেহেতু এখন আমরা ওনাকে নিয়ে পড়বো, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা। আসো, বলো ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করছে? চট্টগ্রামে, 28শে জুন 1940 সালে। অনেক বয়স, কিন্তু তার 80+ মনে হয় তার বয়স। 80+ হইয়া উনি এখন দেশ চালাচ্ছে, বাবারে বাবা। আর আমরা এখন এরকম কাতায় গেছি, তোমাদের একটু পড়াশোনা হলে এরকম টায়ার্ড হয়ে যাওয়া। দেখো 84 বছর বয়সে এখন দেশ চালাচ্ছে, এবং ভালোই ফিট কিন্তু, তাই না? মানে 84 কিন্তু মানে অনেকে তো বিছানায় পড়ে যায়, তাই না? আচ্ছা, এবার আসো আমরা পড়ি যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ ধারা প্রবর্তক, এটা ইম্পর্টেন্ট। আমরা জানি যে গ্রামীণ ফোন যে কি দেয়, মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ দেয়, সেটা থেকে আসছে। এবং কি উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন, আমি পরে পড়বো গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়। এবং আমরা জানি 6 সালে গ্রামীণ ব্যাংক আর ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। কবে? 2006 সালে। আচ্ছা, তারপর আসলে পরিবার, যেটা বললাম যে তোমরা নিজেরাই বললাম, চট্টগ্রামে উনি জন্মগ্রহণ করছেন, বাথুয়া গ্রামে। আসো, শিক্ষা জীবনে চলে যাও। শিক্ষা জীবন উনি কোন থেকে পাশ করছেন? চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন। কত লেখা লিখছে, এত কিছু পড়া লাগবে না ভাই ভাই। কর্মজীবন চলছে, কর্মজীবন। কর্মজীবনে আমরা জানি যে দেখো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে জয়েন করেন অর্থনীতিতে। তারপরে চলে আসে, এগুলো দরকার নেই, এত কিছু করতে গেলে মাথা খারাপ হবে। আমরা চলে যাব হচ্ছে গিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, যেহেতু উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করছেন। কবে করছেন প্রতিষ্ঠা? দেখো সেটা হচ্ছে 76 সালে। দেখো জোবরা গ্রামে, এটা ইম্পর্টেন্ট, জোবরা গ্রামটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরোটা সব করবো না, এতগুলো করা সম্ভব? দেখো পুরস্কার তো অনেক, এখন দিতে হবে তো, ওনাকে নিয়ে তো লিখতে হবে, সব করা সম্ভব। আমরা বঙ্গবন্ধু দিয়ে মানে মনে আছে অল্প করতে গিয়ে মাথা খারাপ, ওই কত পুরস্কার পাইছে, মানে আর শেষ নাই। আমি লিখতে লিখতে হয়রান হয়ে গেছিলাম। দেখছো তো কতগুলা পুরস্কার, দেখতে তো হয়রান হয়ে যাওয়ার কথা না। সব করবো আমি, আমি দেখো বোল্ড করে আনছি, সব লাগবে না। আগে আমরা আসি, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে কবে? দেখো 83 সালে 2 অক্টোবর, ঠিক আছে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। এবং কোন গ্রাম ব্যাংক থেকে শুরু করছে? জোবরা গ্রাম। এটা এখন এখন এগুলো আসবে, গত 15-16 বছরে কিন্তু এগুলো তেমন আসে নাই, জানোই তো, এখন আসবে। আচ্ছা, তারপর চলছে তার প্রকাশিত গ্রন্থ, 2টা গ্রন্থ আছে, এটা নাম করবা, ব্যাংকার্স টু দা পোর, এটা ইম্পর্টেন্ট। এইবার আসো হচ্ছে গিয়ে আসলে পুরস্কার সব পড়বো না, দেখো আমি বোল্ড করছি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বাংলাদেশ, রেমন ম্যাগসেসে পুরস্কার ফিলিপাইন, এটা বলা হয় এশিয়ান নোবেল বলা হয়। এটা মানে নোবেল পুরস্কার দেই না, এশিয়ান নোবেল, মানব কল্যাণে অবদানের জন্য দেওয়া হয় ফিলিপাইন থেকে। হ্যাঁ, সাল ইম্পর্টেন্ট, 6 সাল, 6 সালটা যেটা আমি বললাম যে শান্তিতে যেটা পাইছে উনি। তারপর স্বাধীনতা পুরস্কার পাইছে 87-এ বাংলাদেশের। আগা খান অ্যাওয়ার্ড পাইছে সুইজারল্যান্ডে 89-এ। বিশ্ব খাদ্য পুরস্কার 94-এ, দেখো একদম কমাই দিচ্ছি, একটু আর কত কমাবো বলো? তারপর সব স্মৃতি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়ায় 98 পাইছো। ইন্দিরা গান্ধী পুরস্কার 98 ভারত থেকে পাইছে। নিচে থেকে নামো, 6 সালে নোবেল শান্তি পুরস্কার 6 সালে পাইছে, এটা ইম্পর্টেন্ট। নিচে থেকে নামো, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র। এই যে দেখো এখানে যদি দেখাই আমি, এটা বললাম, এই দেখো আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এই যে এইগুলা ইম্পর্টেন্ট বেশি। দেখো নোবেল পুরস্কার তো ইয়াং ছিল না 6 সালে, এই যে এটা ইম্পর্টেন্ট। দেখো ও পড়ায় দিচ্ছে, এটা তো আগে অনেক ছবিটা ভাইরাল হয়েছিল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। দেন অলিম্পিক রয়্যাল পুরস্কার 21 সালে, আর একটা ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার 24 সাল, মানে এই বছর পাইছে। দেখো এটা পরবর্তী পেজে আছে, দেখো পেজটা উল্টাও, দেখো
আমি যে কমাই দিলাম এটা কিছু না, তাই না? তাহলে আরেকটা দেখো, অলিম্পিক লরেল পুরস্কার যেটা দেখাইলাম, তারপরে জাতিসংঘ ফাউন্ডেশন চ্যাম্পিয়ন ফর গ্লোবাল চেঞ্জ, আর ইউনেস্কো ট্রি অফ পিস, একদম নতুন 24 সালে পাইছে। ওই যে ওটা, ওই যে ওটা। ওকে, আসো 25তম প্রধান বিচারপতি আমরা পড়াই ফেলছি, এখন তার বেশি করে পড়া লাগবে না, ওই একটাই কি সৈয়দ রেফাত আহমেদ, পড়া শেষ না, আগে পড়াইছি। বর্তমান গভর্নর বাংলাদেশ ব্যাংকের আহসান এস মঞ্জুর, মনসুর, এটাও পড়াই ফেলছি। অ্যাটর্নি জেনারেল পড়ানো হয়ে গেছে। আসো এবার বিদ্রোহে বিপ্লবে অভ্যুত্থান, এই যে আমরা যে পদত্যাগ করাইলাম শেখ হাসিনাকে, তোমার বিপ্লব করলা ছাত্র জনতা, চলো আমরা একটু পড়ি এখানে কি কি আছে। আমরা জানি 5ই আগস্টে তো আমরা বললাম এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। আচ্ছা, এগুলা থেকে আমরা চলে আসি, দেখো ইম্পর্টেন্ট গুলা পড়ি, যে কোথা থেকে আসলো কোটা আন্দোলন, তাই না? আমরা জানি যে আমাদের এখানে কোটা ছিল অনেকটা, 51% ছিল, তাই না নাকি? একটু শুনো, আমরা একটু নর্মাল কথা বলি এখন। এই যে কোটা না মেধা কেন আসলো, বা কেন আমরা আন্দোলনটা করলাম? 51%, তুমি যখন একটা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে যাবা, 51% চলে যাচ্ছে কোথায়? কোটাতে, বাকি থাকে 49% মেধা। আবার ধরো কোটাতে ধরো খালি, মানে ধরো 51% দেখা গেল কি পরিপূর্ণ হইলো না, এখন কি হওয়া উচিত? যদি কোটা যদি খালি থাকে তাহলে কি করবো? মেধাটিকে আমি নিয়ে পূরণ করব, সেটাও করতো না। তার মানে কি, যে কোটাতে যদি পূরণ না হয়, সিট গুলা খালি, তাই না? সিট গুলা খালি। তখন আমরা বললাম যে তাহলে এত পার্সেন্ট কেন, 51% কেন কোটা? তোমার দেখা গেল যে একজন কি মুক্তিযোদ্ধার নাতি নাতনি পর্যন্ত গেছে গা, ঠিক আছে? মুক্তিযোদ্ধা যিনি বা তার ছেলে মেয়েকে দেওয়া যায়, এটা কিন্তু নাতি নাতনি চলে গেছে, তার মানে কি অনেক দূর, মানে এটা কন্টিনিউয়াসলি চলতেই আছে। সেই জন্য যারা এই বলতে না আমরা এটাকে চাই না, এটাকে কমায় ফেলা হোক, তো হয়তো আন্দোলনটা শুরু হইল, তাই না? কোটা না মেধা, কারণ আমাদের মেধা কোটায় আমরা চাই কি বেশি। এই জন্য অনেক সময় হয় কি যে আমরা যারা আমাদের কোটা নাই, এই যে আমি নিজেই দেখো, আমি নিজেই ভুক্তভোগী, আমি অনেক জায়গায় আমি মনে করো আমি 13 সালে মানে পড়ানোর আগে আমি প্রচুর পরীক্ষা দিছি, বিসিএস বলো, সরকারি চাকরিতে, যাখানে পরীক্ষা হয়েছে, চাকরিতে সরকারি সব জায়গায় পরীক্ষা দিছি, রিটেন হয় ভাইভাতে হয় না, মানে এরকম আর কি। যাই হোক, সেই কষ্টে মানে সুখে দুঃখে আর কি, পরে আর কি ধরো আর পড়া পেলে আর পরীক্ষা দিব না, পরে আর কি ঢুকে গেলাম কোচিং এ। ঢোকার পর আর কি আসলে আর দিছি আমি, মানে 15 সাল পর্যন্ত মানে পরীক্ষা দিছি, পরে আর হয় নাই। তারপর সে আর বয়স তো হবে, জানো 30 বছরের পর কি, এখন তো 32, আমরা বিসিএস দিতে পারবো হায়েস্ট 30 বছর বয়স পর্যন্ত, এখন 32 করছে। তারপরে 30-এর পর তুমি আর পরীক্ষা দিতে পারবে না, কোনো চাকরির পরীক্ষাতেই 30-এর উপরে নাই। হ্যাঁ, মেডিকেলের জন্য 32 আগে থেকে ছিল, ডাক্তাররা 32 বছর পর্যন্ত অ্যালাউ ছিল। তারপরে 30 বছর হয়ে যাওয়ার পর আর পরীক্ষা দেওয়ার সুযোগ হয় দেখে আমি চক্কর চাকরি আর কি করিনি। এটা একটা আক্ষেপ ছিল আর কি, যে এখন 93% থাকলে হতে পারে হয়ে যেত আর কি। তো যাই হোক, যেটা হয় নাই হয় নাই, এটা যা হয় আল্লাহ ভালোর জন্যই করে আর কি। তাহলে আসো, তো এখান থেকে আমাদের আসলো যে কোটা থেকে তো আন্দোলন, তারপর আমরা জানি শেখ হাসিনা একটা খুব বাজে একটা স্টেটমেন্ট করার পর থেকে তো কি আমরা সব পোলাপাইন বা তোমরা সব ছেলে মেয়েরা কি রাস্তায় নেমে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা আসি, সব তো আসলে পড়া লাগবে না, আমরা চলে যাই, এখানে আমরা সবকিছু লিখছি, তোমরা চলে যাও। 8ই জুলাই দরকার নাই, অনেক কিছু দিচ্ছি, সব পুরোটাই দিচ্ছি আর কি। আচ্ছা, 16ই জুলাই, 16 জুলাই বলো কি ইম্পর্টেন্ট? আমরা জানি আবু সাইদকে কি গুলি করে হত্যা করা হয়। আবু সাইদ কি ছিল? রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ না, ইংরেজি বিভাগের স্টুডেন্ট ছিল, ঠিক আছে? এবং তাকে বলা হয় কোটা আন্দোলনকারী, এই যে তোমার বা জুলাই অভ্যুত্থানের যদি আন্দোলনকারীর মধ্যে প্রথম শহীদ কে? আবু সাইদ। কে? ওই তো প্রথম মারা গেছে। না না, হ্যাঁ, আর নামটা আবু সাইদকে চলে আসছে। হ্যাঁ, আবু সাইদকে কিন্তু আমরা 1 নম্বরে ধরি। আসো এবার আসো, আমরা কমপ্লিট শাটডাউন কবে করছি? দেখো, কমপ্লিট শাটডাউন 19 জুলাই করছি। হ্যাঁ, তারপর আসো হচ্ছে গিয়ে আমরা এগুলো কারফিউ দিল, হানাতনা দিল। আমরা এবার চলে আসি, দেখো কবে রায় দিল? 21 জুলাই রায় দিল। কি রায় দিল? যে কোটা বাতিল করে 93% মেধা, 7% কি হলো কোটা রাখার পক্ষে রায় দিল। আচ্ছা, তারপরে কিন্তু আমরা এই করলাম যে না, যে কমপ্লিট শাটডাউন স্থগিত ঘোষণা করলো, ওকে ফাইন, এত কিছু দরকার না এখন। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে গিয়ে 30 জুলাই। 30 জুলাই দেখো কি বলছে, মার্চ ফর জাস্টিস, এটা কবে করা হয়েছে? 31 জুলাইতে আমরা এটাকে পালন করছি। এবার আসো হচ্ছে গিয়ে
এই অসহযোগ আন্দোলনটা কবে? অসহযোগ আন্দোলন দেখো তো, অসহযোগ আন্দোলনটা ইম্পর্টেন্ট। উপরে না দেখো তো, অসহযোগ আন্দোলন যেটা আমরা করলাম না, যে আমরা কি অফিসে যাব না, মানে আমরা সব দিক থেকে কি আমরা কোনো সরকারের কোনো সহযোগিতা করবো না, কবে দেখো তো? দেখো 4 আগস্ট, 4 আগস্ট, এটাই বললাম যে আমি এটা খুঁজছিলাম। দেখো সর্বাধিক আমরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করছি, এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা বললাম যে 6 তারিখে আমরা কি করব, হ্যাঁ, মার্চ টু ঢাকা। কিন্তু পরে বলো না 6 তারিখে না, 5 তারিখে আমরা কি মার্চ টু ঢাকা। আমরা জানি যে 5 তারিখে সবাই তোমরা সব ঢাকা উদ্দেশ্যে তোমরা রওনা দিলা। তারপরে তো আমরা জানি যে 5ই আগস্ট যখন দেখলো যে এত মানুষের ফ্লো, মানে সেনাবাহিনী এ করছে যে না আমাদের পক্ষে আর এত মানুষকে আটকানো সম্ভব না, তখন ওরা ছেড়ে দিল। তখনই তো কি শেখ হাসিনাকে বলো ঠিক আছে আপনি কি এখান থেকে সরে যান। পরে শেখ হাসিনা পদত্যাগ করে সে পলায় গেল কবে, 5ই আগস্ট। এটাকে আমরা 36শে জুলাই আমরা এটাকে নাম দিছি। হ্যাঁ, তারপর তো জানি আমরা বিভিন্ন অনেক অনেক ঘটনা ঘটছে 5ই-এতে। এবার আসো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা কবে আত্মপ্রকাশ করছে? 1 জুলাই 2024। এখন খুব না আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি ছাত্র সমন্বয়কের মধ্যে আমি হেন তেন, তাহলে এটা গেল একটা। এবার আসো কমপ্লিট শাটডাউন, যেটা বললাম যে আমরা সর্বাধিক অবরোধ, এটাকে বোঝাচ্ছে কমপ্লিট শাটডাউন। মার্চ ঢাকা বললাম 6 তারিখে হঠাৎ হলো, পরে 5 তারিখে হয়েছে। তারপর আসো হচ্ছে 36 জুলাই, এটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললাম যে 5ই আগস্টকে আমরা নির্দেশ করি। তারপরে হচ্ছে গিয়ে এগুলো দরকার নেই। মার্চ ফর জাস্টিস দরকার নাই। ব্লক রেড, ওই যে অসহযোগ আন্দোলন, দেখো অসহযোগ আন্দোলন যেটা বললাম যে অসহযোগ করা বা সাহায্য না করা, যেটা আমরা বললাম সেটা আমরা ডাক দিছে 3 তারিখে, কিন্তু আমরা কি 3 তারিখ করছি 4 তারিখ করছি এটা দেখো আর কি। হ্যাঁ, 3 তারিখে ডাক দিছে, আমরা 4 তারিখে আমরা এটাকে পালন করছি অসহযোগ আন্দোলন। এবার আসো ফ্যাসিবাদ, এটা আমরা বলি না কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি আমরা। এই ফ্যাসিবাদ মানে হচ্ছে কি দেখো তোমার হচ্ছে গিয়ে যে তোমার যারা নাকি তোমার যেরকম যে জোরপূর্বক ভাবে থাকে, অনেক দিন ধরে থাকে, তাকে আমরা কি বলি, ফ্যাসিবাদী বলি আমরা। এবার জেনজি, এটা ইম্পর্টেন্ট, তোমরা তো জেনজি পোলা পাই, গেঞ্জি গেঞ্জি না, তাহলে জেনজির এটা কি, এটা মানে লাস্ট ছবি বলে না আমার এটা। ও আচ্ছা হ্যাঁ, দেখো জেনজি আমরা জানি 97 থেকে 12 পর্যন্ত যারা এই বছরের মধ্যে জন্মাইছে তাদেরকে আমরা বলি, এভাবে না, এভাবে লেখে নাকি, এভাবে বলে, এভাবে লিখছে নাকি? ঠিকই তো আছে, হ্যাঁ জেনজি 97 থেকে 2012 মধ্যে যারা জন্মগ্রহণ করে তারাকে এই প্রজন্মের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে গিয়ে যদি পারো, দেখলাম না পারলে হবে না, তোমরা নিজেরা জানো তোমরা কিভাবে কথাবার্তা বলো আর কি। হ্যাঁ, ডেলিলু হেন তেন এগুলো সব দেওয়া আছে তোমাদের, তারপর এক এক সময় এক এক রকম। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে অনেক ইনফরমেশন চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? আমাদের রিসেন্টলি এই নভেম্বর মাসে আরো 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছে, এই জন্য আমাদের কিন্তু রদল বদল হয়েছে, ডিপার্টমেন্ট আমাদের রদল বদল হয়েছে। তাহলে আসো 8ই আগস্ট আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিছেন প্রধান উপদেষ্টা সহ। এখন আমার সব মিলে, এখন আমার প্রধান উপদেষ্টা সহ সব মিলে আমার উপদেষ্টা কয়জন? 24 জন। বলো এদের মধ্যে নারী কয়জন? আমাদের 4 জন কি নারী উপদেষ্টা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নারী উপদেষ্টা কয়জন? 4 জন। তাহলে এবার আসো, এখন সবগুলো তো পড়া সম্ভব না, সম্ভব কি আমি একটু দাগাই দেই যে কোনগুলা ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসটা পড়ো, আসিফ নজরুল পড়ো, রেজওয়ানা হাসান পড়ো, নাহিদ ইসলামটা পড়ো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আর দরকার নাই। আসো লাস্ট আমাদের কি দেখো, দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা, ওই যে আমরা বলছিলাম ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে, মানে ডুম্বুর লেক থেকে পানি আমাদের কি গোমতী নদীতে চলে আসার পর আমাদের একটা ভয়াবহ বন্যা হয়, সেটা এখানে লেখা আছে যে ফেনী, তারপর কি আমাদের কুমিল্লা, নোয়াখালী জেলা সব কিন্তু ডুবে যায় এই কারণে। আসো আমাদের লাস্ট টপিকের মধ্যে একটা পড়ে, সেটা এখানে আমার শীটে দেওয়া নাই, এখানে আছে জিআই পণ্য পড়ছিলাম তোমাদের কারণে 33টা। আসলে এখন জিআই পণ্য আমার এখন কয়টা? দেখো আমার এখন বর্তমানে জিআই পণ্য 43টা জিআই পণ্য। তোমাদেরকে আমি পড়াইছিলাম আমার 33টা, মনে আছে? একদম প্রথম দিকে বলছিলাম, দেখো আমি সাম্প্রতিক আমি দিয়ে দিব। দেখো আমার এগুলো পড়ছি আমরা 32টা, 32টা পড়াইছিলাম, মানে না 32টা পড়াইছিলাম। দেখো বাকিগুলো হচ্ছে গিয়ে আমার এইটা
লিখে নাও অথবা তোমরা পিডিএফটা নিলেই পেয়ে যাবা। দেখো 33 নাম্বারটা কি, মধুপুরের আনারস। ভোলার মহিষের দুধের কাঁচা দই, কে খাইছো তোমরা জানো বলো, মজা? হ্যাঁ, আচ্ছা কাঁচা দই কেমন, দুধের কাঁচা দই কেমন মজা লাগবো আল্লাহ জানে। মাগুরার কি হাজরাপুরি লিচু, সিরাজগঞ্জের গামছা, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরে কাতান শাড়ি। আমরা শাড়ি অনেকগুলা, বলো জামদানি শাড়ি পাইছি আমরা আজকে পেলাম, মণিপুরি শাড়ি, কাতান শাড়ি, আর কিছু আছে শাড়ির মধ্যে? আর কিছু আছে শাড়ির মধ্যে? না, এ কটাই মনে পাইছি আমরা। তারপরে ঢাকায় ফুটি কার্পাস তুলা, কুমিল্লার খাদি কাপড়, কাপড়ের নাম খাদি কাপড় বলি আমরা, ব্রাহ্মণবাড়িয়া ছাড়ামুখী মিষ্টি, গোপালগঞ্জে ব্রোঞ্জের গহনা, সবই গোপালি তাই না, আর সুন্দরবনের মধু। তাহলে এই হচ্ছে আমাদের 43টা কি আমার, হ্যাঁ, জিআই পণ্য। আচ্ছা আরেকটা জিনিস আমরা পড়বো একটু, প্রথম মেট্রো রেল, এটা তো দেওয়া হয় নাই, এই শীতের মধ্যে দেওয়া হয় নাই। প্রথম মেট্রো রেল আমাদের যে এখন যে আমরা মেট্রো রেলটা ব্যবহার করি, এটা কি এমআরটি লাইন 6, এখানটা এটা না, এটা পড়ি আমরা, কি দেন দেই নাই, এই যে আমাদের যে এখন আমরা যে লাইনটা ব্যবহার করি এমআরটি লাইন 6, 6 নম্বর, মানে ঢাকা শহরে 6টা মেট্রো রেল হবে, মানে লাইন হবে আর কি। এখন আমরা 6 নম্বর লাইনটা আমরা কি তৈরি করছি, সেই লাইনটা হচ্ছে গিয়ে আমার দেখো এখানে ইম্পর্টেন্ট, আমাদের কে হেল্প করতেছে, জাপানের কোম্পানি জাইকা, 75%, মানে পরবর্তী লাইনে আছে, তার মানে আমাদেরকে হেল্প করতেছে জাপান। তারপরে আমরা এর উদ্বোধন করছি 28 তারিখে, আর আমাদের জন্য 29 তারিখে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। এখন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দেখো কয়টা স্টেশন, 17টা স্টেশন, ঠিক আছে, সবগুলা খুলে নাই আমাদের, তোমরা নিয়ে নিবা ফ্লাইটটা, ছবি তো দরকার আছে, নিয়ে নিতে পারো। হ্যাঁ দেখো 17টা স্টেশন হবে আমাদের, এখন খুলছে 16টা স্টেশন, বলতো কোনটা খুলে নাই, কমলাপুরটা এখনো খুলে নাই, কারণ কমলাপুরের লাইন এখনো কি শেষ হয় নাই, ঠিক আছে। তারপর দেখো এই যে এখানে দেখো, এটা যেন আমি খুঁজতেছিলাম, দেখো পুরা এমআরটি লাইন আমাদের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত হবে, 17টা স্টেশন মাঝখান দিয়ে পড়ছে। এখন আমাদের খুলছে 16টা স্টেশন, কোন পর্যন্ত আসছে, মতিঝিল পর্যন্ত আসছে, ঠিক আছে। তাহলে এই মতিঝিল পর্যন্ত আমার হচ্ছে গিয়ে 20.1, কিন্তু যদি বলে পুরোটা তাহলে কি হবে 21.26, ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। তার মানে এটা আমার 17টা স্টেশন, আর এখানে আমার কি 16টা স্টেশন আমার খুলছে, একটা এখনো বাকি আছে, কারণ এখনো কমলাপুর পর্যন্ত লাইন এখনো কি কমপ্লিট হয় নাই, ওকে। এবং একটা বগি নারীদের জন্য সংরক্ষিত ভাবে আছে, শুধু ওখানে মেয়েরা আর কি তোমার হচ্ছে গিয়ে ব্যবহার করে। এই যে মেট্রো রেলের যে লোগো, এটার ডিজাইন কে নিশান আলী আহসান নিশান, ঠিক আছে। আমি এত বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ এখান থেকে মানে প্রশ্ন যদি আসে কবে উদ্বোধন করা হয় বা কতটুকু দৈর্ঘ্য, এই জন্য কি আমি আর বেশি কিছু আর বললাম না, অনেক কিছু আমি লিখে দিছি আর কি, এগুলো অনেক কিছু লেখা আছে, দরকার নেই, এত কিছু দরকার নেই। এবার আসো আদমশুমারি গৃহকণা, আমার নাই, শীতে দেওয়া নাই। আমরা জানি আমাদের সর্বশেষ জনশুমারি বলি, যেটা আদমশুমারি আমরা আগে বলতাম, কবে হয়েছে, 15 থেকে 21 জুন 2022 সালে হয়েছে, ঠিক আছে। দেখো মেয়েরা খেয়াল করে দেখো, আদমশুমারি অনুযায়ী বা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সব জায়গায় মেয়ে বেশি। দেখো কত রকম, দেখো 98:100, তার মানে কি আগে উল্টা ছিল জানো, 100:98। একটু খেয়াল করো, তোমরা যে ভুলটা করো, প্রশ্ন আসতো অর্থনৈতিক সমীক্ষা 2000 সরি জনশুমারি 2022 অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত কত, এখন বলছি নারী ও পুরুষের অনুপাত কত, তাহলে অবশ্যই তখন আমার 100:98 হবে। 2012 সাল কেন, ঠিক আছে। এখন যদি বলতাম পুরুষ নারী, তাহলে কি হইতো 98:100, উল্টোপাল্টা করা যাবে না এটা, হ্যাঁ। তার মানে মনে রাখবা যে ছেলে কম, এখন কি মেয়ে বেশি। আর জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%, দেখবা যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মিলবে। দেখো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কি দেওয়া আছে বইতে, শীটের মধ্যে দেখো তো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কি আছে, দেখো আমরা এখানে এই জন্য বললাম যে পরীক্ষায় খেয়াল করতে হবে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নাকি দেখো 1.33%, তো পরীক্ষা খেয়াল করবা কি অনুযায়ী, অর্থনৈতিক সমীক্ষা নাকি কি জনশুমারি 2022 অনুযায়ী। দেখে আর কি আছে ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট পড়বো হচ্ছে কি সাক্ষরতা হার, দেখো মিলবে না,
এবার তো মিলবে না, দুইটা 77.9% পড়াইছি, এখানেও 74.6। অবভিয়াসলি 10 বছরের একটা মানে গণনা আর 25 বছরের গণনা কিন্তু মিলবে না, পার্থক্য থাকবে। আর খানা প্রতি গড় সদস্য মানে 4 জন, মানে ওরা প্রতি ফ্যামিলিতে কি ধরতেছে 4 জন কি খাওয়া দাওয়া করে আর কি, মানে ফ্যামিলিগত এভারেজ ধরছে কি 4 জন। ওকে, আচ্ছা এগুলো দরকার নাই এখন আর, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস, আরেকটা দুটা লাইন লিখবো এখন। করোনা ভাইরাস নিয়ে আমি পড়াই নাই, খালি একটা জিনিস আমি লিখে দিচ্ছি, কারণ যেহেতু ডেন্টাল একবার আসছিল, একটু লিখে নাও। দেখো উনি কয়দিন আগে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন, কি বলবো, চিফ ইলেকশন কমিশনার, তার মানে উনির দায়িত্ব হবে কি সামনে নির্বাচনটা করার জন্য, উনি সিইসি বলে, আমরা কি বলি, চিফ ইলেকশন কমিশনার, নতুন এই তো 21 তারিখ থেকে উনি পাইছে জয়েন, তার মানে কি পরশুদিন, বেশিদিন হয় নাই। হ্যাঁ, এম নাসির উদ্দিন, এম নাসির উদ্দিন। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় কবে বলো? আটই মার্চ 2020 সালে। আর বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায় কবে? 10 দিন পর, তার মানে কি 18ই মার্চ। আরেকটা করবো যেটা ডেন্টালে আসছিল, যে WHO কোভিড-19, বলো কোভিড-19 তোমরা জানো কেমনে নামটা আসছে? করোনা ভাইরাস ডিজিজ 19 সালে আসছে, এটা কি কোভিড-19 বলি আমরা, তাই না? কি করোনা থেকে করোনা না, ওটা তো আছেই, হ্যাঁ নামটা আর কি, নামটা করোনা ভাইরাস ডিজিজ, অনেক বড় না, এটা কোভিড 19 সালে হচ্ছে না, এটা কোথা চীনের উহান শহর থেকে ধরা পড়লো, তাই না? এটা তোমাদের বায়োলজিতে পড়ানো হয় না? পড়ছো তো মনে হয়। WHO কোভিড-19 কে কি বলছে? প্যান্ডেমিক বা মহামারী বলছে, তাই না? মহামারী ঘোষণা করছে 11ই মার্চ। হ্যাঁ ঠিক আছে, 11ই মার্চ 20। এখন আসলে নাই তো, ইম্পর্টেন্ট না আর কি। আরেকটা সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে টিকা দেওয়ার জন্য যে অ্যাপটা ব্যবহার করছি সেটার নাম কি? সুরক্ষা অ্যাপ, তাই না? সুরক্ষা.com.bd তে গেলে আমরা ওই অ্যাপে নিবন্ধন করছি, সুরক্ষা অ্যাপ। তোমরা দিছো না? তোমরা কি দিছো? কয়টা টিকা দিছো? তুমি 2টা দিছো? আমি দিছি না কয়টা? 4টা দিছি, 2টা বুস্টার। তাহলে কি আমাদের কি আর কোনো কিছু বাদ পড়ছে, যে এমন কোন টপিক আমাদের মানে পড়ানো হয় নাই? এই তোমাদের কাছে মনে হইতে পারে যে হইতে পারে আমি কোন টপিক বাদ দিছি, কি বা এরকম কোনো আছে যে টপিক বাদ পড়ছে, যদি বাদ পড়লে আমরা তো একটা বললাম যে রিভিউ ক্লাস হবে, আমাকে আগে জানাইও। হ্যাঁ, আমার মনে হয় কোন টপিক বাদ পড়ে নাই, মোটামুটি আমরা আপাতত শেষ করছি। ওকে, আচ্ছা এক্সাম কবে? MBBS অ্যাডমিশন কবে? 17ই জানুয়ারি। আরেকটা হচ্ছে গিয়ে ডেন্টাল 28শে ফেব্রুয়ারি। দেখো যাদের মেডিকেল হবে না অবশ্যই ডেন্টালের পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। পরীক্ষা কি আমি পড়বো না, ডেন্টালের পরীক্ষা দিব না এই মনোভাব নিয়ে যাবা না, ঠিক আছে? পরে তুমি পড়ো না পড়া পরের ব্যাপার, কিন্তু পরীক্ষা অবশ্যই দিবা। আমি ডেন্টাল সহ পড়াই দিছি, আর ডেন্টাল পর্যন্ত যে সাম্প্রতিক যদি এরকম হয় তুমি আমার কাছ থেকে পরে চাইও, আমি পরে দিয়ে দিতে পারবো, কারণ আমি সবসময় পরীক্ষার আগ পর্যন্ত কি আবার রেডি করি। এখন আমি আপাতত রেডি করছি কি অক্টোবর পর্যন্ত, যেহেতু আমার নভেম্বর চলতেছে, এখানে আমার ইনফরমেশন অক্টোবর পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমার থাকবে কি নভেম্বর ডিসেম্বর, মানে তোমার যদি মেডিকেল বলি, মেডিকেল জানুয়ারিতে পরীক্ষা, তাহলে আমার কি নভেম্বর ডিসেম্বরের ইনফরমেশন গুলো তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। আর আবার যদি ডেন্টালে কোনো পরীক্ষা দাও আবার ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনফরমেশন গুলো আবার তখন তুমি আমাকে পরীক্ষার আগে আমাকে
বললে আমি তোমাকে ধর দিয়ে দিতে পারবো। মোটামুটি এই পর্যন্তই আমার মনে হয় যে বাংলাদেশ সম্বন্ধে কোনো কিছু মানে মেডিকেলে ইম্পর্টেন্ট আসার মতো আমার মনে হয় কোনোটা বাদ পড়ে নাই। যদি কোনো বাদ পড়ে তোমরা দেখো, তোমরা তো অনেক জায়গায় পড়াশোনা করো, যদি বলো যে আপু এটা বাদ পড়ছে, ঠিক আছে, আমাদের মনে হয় যে না এটা পড়া লাগে, আমি তোমাকে পড়াই দিব। যেমন যা জিআই পণ্য আমি নিয়ে আসছি নতুন করে, কারণ জিআই পণ্যটা আমি বলছিলাম যে আমি পরে গিয়ে পড়াবো, কারণ এটা বাড়ছে। আমি তোকে 32টা পড়াইছিলাম, এখন কি এখন মোট কয়টা 43টা হয়েছে। তো এটাতে বাড়ছে, আবার পারলে আবার কি পড়তে হবে, কিছু করার নাই, কারণ এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমাদের। আর আমরা দেখি যেটা বললো তোমাদের আতিক ভাইয়া কি, যে একটা যে রিভিউ ক্লাসের মতো যে আমরা অল ওভার একটা রিভিউ দিব, এটা আমরা কি ডিসেম্বরের 15 তারিখের পরে করলে মনে হয় বেটার, কি বলো? আগে করে লাভ আছে? আমাকে তো পড়ে সপ্তাহ পড়াই দিলাম। এটা আমরা চেষ্টা করবো যে পরীক্ষার আগে একটা রিভিশনের মতো অল ওভার একটা রিভিউ দেওয়া, সব ধমাধম ধমাধম আমরা কি একটা রিভিশনের মতো আমরা দিয়ে দেবো। তখন আমাদের কাছে দেখবা যে ওই সময় আরো কিছু ইনফরমেশন বাড়বে, তাই না? বাড়তেই পারে। আমি যখন তুমি ডিসেম্বরের 15 পরে আসি, তাহলে কি আরো ইনফরমেশন আমার বাড়বে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ তোমাদের পরশুদিন পরীক্ষা মনে নাকি কালকে? কালকে কেন? পরশুদিন না, তোমাদের একদিন পর ক্লাস হয় না? আজকে ক্লাসের উপর পরীক্ষা কবে? কালকে না পরশু? পরশু, যে বলতেছে পরশু। ও এক্সাম বেস না, আমি বলতেছি যে এই যে আজকের আজকের পড়াটার উপরে ওরা পরশুদিন পরীক্ষা দেবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওহো, এই যে আপু, এই যে